প্রায় 2 মাস পর মানুষ তার বর্তমান সময় নিয়ে সন্তুষ্ট থাকুক আর নাই বা থাকুক, প্রবাহমান সময় কারো জন্য নিজের গতির বিরতি দেয় না। সে আদি থেকে অন্ত বিরতিহীনভাবে চলার চুক্তি নিয়েছে। তেমনিভাবে সাদিদও নিজের প্রিয়তমার জন্য হৃদয়হীন সময়টাকে আটকিয়ে রাখতে পারেনি। দিনশেষে প্রিয়তমার কপালে উষ্ণ চুম্বন এঁকে দেওয়ার সামর্থ্য তার হয়নি। সৃষ্টিকর্তা নাকি তার পছন্দের বান্দাদের বেশি বেশি পরীক্ষা নেন। কিন্তু সাদিদ যে এই পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সে এই দমবন্ধকর পরীক্ষার ছাত্র হতে চায় না। বাংলাদেশের একেবারের উত্তরাঞ্চল হিসেবে পঞ্চগড়ের শীতের তাপমাত্রা বরাবরই ভয়াবহ আকারের। এই শীতের সকালেও গায়ে চাদর আর পিঠে ছোট ব্যাগ ঝুলিয়ে কাউকে ছুটে চলতে দেখা যাচ্ছে। এত সকালে রাস্তায় কাউকে তেমন একটা দেখা যাচ্ছে বা হুটহাট মাঠে যাওয়া কৃষকদের সাথে দেখা হলেই সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করছে। তেমনিভাবে পিঠে খেজুরের রস চাপিয়ে যাওয়া এক রসের লোককে দেখে সে এগিয়ে গেল। শীতে থরথর করে কাপা হাতটা সামনে এগিয়ে দিয়ে বলল, চাচা, এই মেয়েটাকে কখনো দেখেছেন? আজ বা তারও আগে? অপরিচিত লোকটা নিজের কানটুপিটা একটু নিচে নামিয়ে সাদিদের বাড়িয়ে দেওয়া মোবাইলের দিকে তাকাল। কয়েক সেকেন্ড ভালোভাবে দেখে নিয়ে কাপা স্বরে বলল, না ভাজান, দেহি নাই। ক্যাডা ইলা? সাদিদ মাথা নিচু করে হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। আর কত? একটুখানি আশার আলো কি খুঁজে পাওয়া যাবে না? লোকটি এখনো যায়নি। সাদিদের সামনে দাঁড়িয়েই তার আগাগোড়া ভালোভাবে পরিলক্ষিত করছে। তাদের এলাকার মনে হচ্ছে না। সে কিছু বলবে তার আগেই ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে কাউকে দৌড়ে আসতে দেখা গেল। সে সাদিদের থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে মনোযোগ দিল। কয়েক সেকেন্ড পরই তারা ঘন কুয়াশার চাদর বেদ করে সম্মুখে এসে দাঁড়াল। একজন নয়, 2টা ছেলে। সে কিছু বুঝবে তার আগেই ছেলে দুটো ধীরিমোধারিম সাদিদের পিঠে লাগাল। হারামি, তোর লাইগ্গা 2টা দণ্ড ঘুমাইয়াও শান্তি পাই না। হেই পোলা, আমার প্রাণের সখী ঘুমের লগে তোর কি শত্রুতা? এমন হহনের মতো পিছে পইরা থাহস কেন? বলেই তানবীর আরও 2টা লাগাল। অপরদিকে সাদিদ নিঃশব্দে মার খাচ্ছে। অর্ণব তার চুপসে যাওয়া মুখ দেখে বলল, আরও জোরে দে। সম্ভব হইলে আমার পক্ষ থেকেও 4টা দে। এই পাথরটার গায়ে হাত লাগাইয়া ইতিমধ্যে আমার হাত ব্যথা করতাসে। তারা 2জন নিজেদের মধ্যেই কতক্ষণ বকবক করল। কিন্তু সাদিদের মুখ থেকে এখন পর্যন্ত একটা শব্দ বের করতে পারল না। দুজনই একে অপরের দিকে তাকাল। এটা নতুন নয়। এই 2 মাসের মোট দিনের সংখ্যা অনুযায়ী সাদিদের মুখ থেকে 60টি কথা শুনেছে কিনা এতে সন্দেহ। সারাদিন পাগলের মতো এখানে সেখানে নীলাকে খুঁজে বেড়াবে। অতপর নিশ্চুপ হয়ে বসে থেকে নির্ঘুম রাত কাটাবে। তার স্মৃতি বুকে আগলে ধরে। এত কষ্টে বুকে চেপে রেখেও ছেলেটা কান্না করে না। অশ্রুকণাগুলোকে আটকে রেখে আখিদয়গুলোকে সবসময় লাল বানিয়ে রাখবে। সাদিদ নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যেতে নিলেই অর্ণব এসে কাঁধে ধরে তাকে বাধা দিল। কাল রাতেও কিছু খাসনি, না খেয়ে বেঁচে থাকতে পারবি? চুপচাপ এখানে দাঁড়া। অর্ণব সাদিদকে ধরে রেখেই রসওয়ালাকে বলে উঠল, চাচা, আমাদের 3 গ্লাস রস দেন। তাদের সবাইকে তিনি পাত্র থেকে রস দিলেন। সাদিদের হাতে গ্লাস দিতেই সে এক পলক অর্ণবের মুখপানে তাকাল। কিছু বলার আগেই অর্ণব বলল, তাকিয়ে লাভ নেই। এটা খা, নতুবা আমাদের হাতের শক্ত মায়ের খা। সাদিদ চুপচাপ গ্লাসে চুমুক দিল। এক চুমুক দিয়ে আর খেতে পারল না। কান্নারা এসে তার গলায় আটকে গেছে। সেই ঢুল গিলে তাদের সামনে নিজেকে সামলিয়ে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। ঘন কুয়াশায় খুব অল্প সময়ে সে তাদের চোখের আড়াল হয়ে গেল। অর্ণব সেদিকে তাকিয়ে হতাশাজনক নিঃশ্বাস ফেলল।
আর কত? এভাবে যে চলতে পারে না, নীলা ছাড়া যে সাদিদ বেঁচে থাকতে পারবে না এই 2 মাসে কারো সেটা বোঝার বাকি নেই। সবাই যত যায় বলুক না কেন সাদিদ নীলাকে ছাড়া অসম্পূর্ণ। মেয়েটাকে ছাড়া হয়তো বাঁচতে পারবে, কিন্তু সেটাকে বাঁচা বলে না, যেমনটা এই মুহূর্তে সে বেঁচে আছে। প্রাণহীন এক জীবন, যেখানে জীবন নামক প্রাণ থাকলেও প্রাণোজ্জ্বল জীবনের বড্ড সংকট। অর্ণব টাকা দিয়ে তানবীরকে নিয়ে সামনে এগিয়ে গেল। দূর থেকেই দেখা যাচ্ছে সাদিদ কয়েকজন শীতের সবজি বিক্রেতাদের ধরে ফোন দেখাচ্ছে। তারা দ্রুত পায়ে এগিয়ে গেল। সাদিদের মলিন মুখটা দেখেই তারা অনুমান করে নিয়েছে, এবার কোনো কথা না বলে নিঃশব্দে তার পিছনে হাঁটা ধরল। শূন্য রাস্তায় কয়েক কিলোমিটার হেঁটে তার ক্লান্ত লাগছে। পূর্বে হয়তো এমন কয়েক কিলো সে এমনিতেই জগিং টাইমে পার করে ফেলত, কিন্তু এখন আর পারে না। কেননা আজকাল মনের সাথে সাথে শরীরটাতে যে অসুখের বীজ বুনছে, এত অবহেলা, অনিয়ম, অনাহার এসব যাবে কোথায়? শরীরের উপর দিয়েই তো যাবার কথা। ক্লান্ত সাদিদ পিছনে ফিরে তাকাতেই অর্ণব আর তানবীরকে দেখল। কথা বলতে ইচ্ছে করে না, তারপরও দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার পিছনে কি? কথা যেহেতু বলেছিসই তোর ওই ধন্য মুখে অন্য কিছু বল। চলে যা, আমার পাখিকে আমি একাই খুঁজে বের করব। সরি ব্রাদার, এটা সম্ভব নয়। বউশুদ্ধ পারমিশন দিয়ে দিয়েছে, আর মা বাবা বলেছে ভাইকে ছাড়া বাড়ি ফিরলে তোকেও বাড়ি ছাড়া করব, তাই বাড়ি ছাড়ার রিস্ক নিতে পারব না। অর্ণবের কথা শুনে যে সাদিদ রেগে যাচ্ছে সেটা তার মুখে পরিলক্ষিত। তাই তাকে আরেকটু জ্বালাতে সে তানবীরের কাঁধ জড়িয়ে বলল, কিরে দোস্ত, তোর কোনো সমস্যা? কি কস? আমার আবার কি সমস্যা? বউ নাই, তার উপর পরিবারও নাই। আমার তো যেহানে রাই তোহানেই কাইতো। ও সরি, একটা পিচ্চি উঠবি আছে, সেও তোগো বউদের মতো মহান। কোনো নিষেধাজ্ঞা নাই। তানবীর কথাটুকু বলে দাঁত কেলাল। সাদিদ দুজনের উপর এক পলক বিরক্তিকর দৃষ্টি ফেলে কোনো কথা না বলে সামনে এগিয়ে গেল। তারাও নিজেদের মতো বকবক করতে করতে তার পিছনে চলল। সাদিদ আর কিছু বলতে গেল না। হাজার বার বললেও এরা যে তার পিছু ছাড়বে না এটা সে নিশ্চিত হয়ে গিয়েছে। মনটা ভালো থাকলে হয়তো বন্ধুগুলোকে বুকে আগলে ধরত। এত ভালো কেন তারা? কিন্তু ইচ্ছে করে না, জীবনটা কেমন যেন নির্জীব হয়ে গিয়েছে। সেখানে তার কিছুই আর ইচ্ছে করে না। সে কুয়াশা আচ্ছন্ন রাস্তায় আবারও বিরামহীন হাঁটতে লাগল। নীলা, খাবারটা খেয়ে নাও। তমার কথায় নীলা চোখ পিটপিট করে তার দিকে তাকাল। তমা তার মলিন মুখে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নীলার শরীরটা আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। গতকাল রাতেও জ্বর এসেছিল, এমনিতেই শুকনো, তার উপর এই অবস্থায় খাবারের রুচি একেবারে চলে গিয়েছে। যতটুকু খায় তার সবটুকু আবার বমি করে বের করে। এখন অবশ্য আগের থেকে বমির পরিমাণ একটু কমেছে, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তমা ভেবে পায় না এমনটা চলতে থাকলে সামনে কি হবে। নীলাকে বাঁচানো সম্ভব হবে তো? তার উপর এই বাচ্চা। তার নিজেকে বড্ড অসহায় মনে হয়। বড্ড ইচ্ছে করে এই অসহায় মেয়েটার একটু সাহায্য করতে, কিন্তু তাকে দমে যেতে হয়। কেননা দিনশেষে সেও ভীষণ অসহায়। পরিবার, পেটের দায় এসব খারাপ কাজে জড়িয়ে পড়েছে। এখান থেকে পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। নীলাকে উঠতে না দেখে তমা নিজেই তাকে বাহু আগলে বিছানা থেকে উঠাল। শীতের সিজন শুরু হয়ে গিয়েছিল, তাই তমা তানহাকে নীলার থাকবার বিছানা নিয়ে কথা বলে, তানহা আপত্তি জানায়নি।
নীলার জন্য একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা করতে পেরে তমা ভীষণ খুশি হয়েছিল, কিন্তু সেটা সবার নিকট অপ্রকাশিতই রয়ে গেল। নীলা নিস্তেজ কণ্ঠে বলে উঠল, আপু, আজ কত তারিখ? ডিসেম্বর মাসের 20 তারিখ। কেন, কি হয়েছে? নীলা কিছু বলল না। চোখজোড়া ঝাপসা হয়ে গিয়েছে। মনে পড়ছে পুরনো অনেক সুখস্মৃতি। সব ঠিক, তাহলে আজকের দিনটা কতই না সুন্দর হতো, সে, সাদিদ এবং তাদের সন্তান। ঈষৎ ভাবতেই নীলার মন পুলকিত হয়। আবার বর্তমান ভেবে বুকটা চাপা কষ্টে ভরে ওঠে। নীলাকে পেটের উপর হাত রাখতে দেখে তমাও সেদিকে তাকাল। যদিও 4 মাসে বাচ্চার অস্তিত্ব খুব ভালো একটা বোঝা যায় না, কিন্তু নীলা এত পরিমাণ শুকিয়েছে যে এখন এই কাঠ শরীরে কেবল হালকা উঁচু পেটটাই উকি দিয়ে থাকে। নীলা আলতো করে নিজের পেটে কয়েকবার হাত বুলিয়ে দিল। অতঃপর পেটে হাত রেখেই চোখজোড়া বন্ধ করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি কোথায়? আমি যে আশায় রয়েছি। আমাদেরকে নিয়ে যাবেন না? খুব কষ্ট হচ্ছে। নীলা আর কান্না চেপে রাখতে পারল না। শুকনো গালগুলো মুহূর্তেই ভিজে গেল। তমা তার সামনেই বসা ছিল। সে আর নিজেকে দমিয়ে রাখতে পারছে না। নীলা বহুবার তার হাতে পায়ে ধরে অনুরোধ জানিয়েছে, শুধু তাকে নয়, তানহা এমনকি ইমরানের কাছেও। যদিও সে নীলার পথ থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু যতদিন ছিল নিজের জন্য নয়, তার সন্তানের ভালোর কথা চিন্তা করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে। কিন্তু ওই পাষাণগুলোর মন গলাতে পারেনি। নীলার প্রেগন্যান্সির কথা জেনেই ইমরান তার নিজের রাস্তা ধরেছে। সে তানহাকে সোজা বলেছে তার আর নীলার প্রতি কোনো আগ্রহ নেই। তাই তানহা যদি এখন নিজের স্বার্থে নীলার খুনও করে ফেলে সেটাতে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুখ বন্ধ রাখার জন্য নগদ অর্থের প্রস্তাব অবশ্যই রেখেছে, এবং তানহা সেটাতে আপত্তি করেনি। তাদের এসব কথাবার্তা সব নীলার সম্মুখেই হয়েছিল। তাই তমা অথবা কারো জানার আর বাকি নেই। তমা এটা বুঝতে পারে না আপন রক্তের মানুষগুলো এইরকম পশুর ন্যায় কিভাবে আচরণ করতে পারে, আর না বুঝতে পারে তানহার নীলাকে বাঁচিয়ে রাখার আসল উদ্দেশ্য। সে চাইলেই পারত এতদিনে নীলাসহ তার বাচ্চাকে মাটির নিচে জিন্দা পুঁতে ফেলতে, কিন্তু সে সেটা করেনি। এমনকি নীলাকে মুক্তিও দেয়নি। এভাবেই এতদিন যাবৎ মেয়েটাকে বন্দি রেখে দিয়েছে। তমা আবারও নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলার উদ্দেশ্য বলল, খাবারটা খাও, নতুবা নিজের সাথে সাথে বাচ্চাটাকেও কষ্ট দিবে। নীলা আচমকা তমার পা দুটো আঁকড়ে ধরল। আকস্মিক এমন কাণ্ডে তমা হতবাক। বুঝে আসতেই সে নীলার থেকে নিজের পা সরিয়ে নিতে চাইল, কিন্তু নীলা কিছুতেই ছাড়ছে না। এ কি করছো এসব? আবারও পাগলামি শুরু করেছ? পা ছাড়ো নীলা। আপু, প্লিজ আমাকে সাহায্য করো। তুমি আমার বড় বোনের মতো। ছোট বোনকে এই বিপদের সময়ে একটু সাহায্য করো। নীলা, কি হচ্ছে কি এসব? ছাড়ো বলছি। তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ছাড়ো পা। আপু, দোহায় লাগিয়ে একটু সাহায্য করো, আমি নিজের জন্য চিন্তা করছি না। আমার বাচ্চাটা এভাবে থাকলে বাঁচবে না। ও আমার কাছে আমানত আপু। আমি মা হয়ে কিছু করতে পারছি না, প্লিজ আমাকে একটু সাহায্য করো। নীলার কান্নামাখা কণ্ঠের আবদারগুলো তমার আর সহ্য হচ্ছে না। না, তাকে দুর্বল হলে চলবে না। সে জোরপূর্বক নীলার হাত থেকে নিজের পা ছাড়িয়ে উঠে দাঁড়াল। নীলার কান্নাগুলো বাঁধ মানছে না। সে হাঁটুতে মাথা গুজে ফুপিয়ে কেঁদে উঠল। এতগুলো অমানুষের মাঝে শুধু এই তমা মেয়েটাকেই তার আপন মনে হতো।
এতগুলো দিন কেবলমাত্র এই মেয়েটাই সবসময় নীলার পাশে থাকার চেষ্টা করেছে। এতগুলো চোখকে ফাঁকি দিয়ে নীলার খেয়াল রাখার চেষ্টা করেছে। তাকে এই বন্দি জীবন থেকে বের করতে না পারলেও সবসময় পাশে থাকার চেষ্টা করেছে। শেষ আশাটুকু বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় নীলার কান্নাগুলো থামছে না। কি করবে সে? কিভাবে সাদিদকে তার এই অবস্থার কথা জানাবে? কেউ কি সাহায্য করবে না? সবাই তো বলে সৃষ্টিকর্তা তার বান্দাদের জন্য আসার সব দরজা একসাথে বন্ধ করে দেয় না। কিন্তু নীলা যে এখানে পুরোপুরি আশাহীন হয়ে বসে রয়েছে। হঠাৎ করেই মাথায় কারো হাতের স্পর্শে নীলা মাথা তুলে তাকাল। তার সামনে তমা বসে রয়েছে। সে এখনো যায়নি। সে নীলার কাছে ফিরে এসেছে। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলছে। নীলা কিছু বুঝে উঠতে পারছে না। সে কেবল নিষ্পলক তমার মুখপানে তাকিয়ে রয়েছে। নীলার এমন চাহনি দেখে তমা নিঃশব্দে মৃদু হাসল। তারপর নিজের জিন্সের প্যান্টের পকেট থেকে ফোন বের করে নীলার সামনে ধরল। নীলা একবার তার দিকে তাকাচ্ছে তো একবার ফোনের দিকে। সে আবারও মুচকি হাসল। অতঃপর বেশ স্বাভাবিক স্বরেই বলে উঠল, কি? এতক্ষণ তো অনেক পাগলামি করছিলে। এখন কি হয়েছে? নাও ধরো, জানাও তাকে। নিয়ে যেতে বলো এই বন্দিজীবন থেকে। নীলা কয়েক মুহূর্ত নির্বাক তমার মুখপানে তাকিয়ে রইল। সম্পূর্ণ বিষয়টা বুঝে আসতেই তার চোখজোড়া আবারও ঝাপসা হতে লাগল। এত খুশি সে প্রকাশ করতে পারছে না। সে কান্না থামাতে ঠোঁট কামড়ে ধরল। তমার হাত থেকে ফোন নিয়ে কল লাগাতে গেলেই সে হঠাৎ থেমে গেল। সে তো অমানুষ নয়। তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। সে কান্না মিশ্রিত অসহায় কণ্ঠে বলে উঠল, আপু, তোমার মা এবং ভাই? আর তুমি? তারা যদি জানতে পারে তাহলে আমাকে বাঁচিয়ে রাখলেও তোমাকে ছাড়বে না। আমি কি করব আপু? তমা নীলার নিষ্পাপ মুখটাতে তাকাল। তার মতো মেয়ের থেকে এমনটাই আশা করা যায়। এই কয়েকটা মাসে তাকে বেশ ভালোই বুঝতে পেরেছে সে। তাই তমা আর অবাক হল না, বরং নীলার অশ্রুসিক্ত ভেজা গালগুলো মুছিয়ে দিয়ে বলল, আমার কথা বাদ দাও। তুমি তো বলেছিলে তোমার স্বামী অনেক বড়লোক, টাকা পয়সার অভাব তাদের কোনো কালেই ছিল না। যদি বেঁচে ফিরতে পারো তাহলে তাকে বলো আমার মা আর ভাইটাকে যেন দেখে রাখে। আমার পরিবারে আমি ছাড়া উপার্জনের আর কেউ নেই। তারা সুখে থাকলে আমি মরে গেলেও শান্তি পাব। তমা নিজের কথাটা শেষ করে মলিন হাসল। নীলার চোখজোড়া ভেজা। কে বলেছে আপন আপনই হয়? কখনো কখনো আপন মানুষগুলো বুকে ছুরি বিঁধতে পারলেও দূরের লোকগুলো ক্ষতস্থানে মলম লাগাতে এগিয়ে আসে। নীলাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখে তমা নিজেই তার হাতে ফোন তুলে দিয়ে বলল, সময় নষ্ট করো না নীলা। এই সময়টুকুর বড্ড দাম। কেউ চলে আসলে আমি তখন কিছুই করতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি করো। আমার কথা ভেবো না, জানাও তাকে। তমা নীলার কাছে আর বসল না। দরজার সামনে দাঁড়িয়ে কেউ তাদেরকে খেয়াল করেছে কিনা সেটা দেখল। তাকে বেরিয়ে আসতে দেখে একজন ছেলে বলে উঠল, এতক্ষণ কি করস? মেয়েটা অসুস্থ। আবার বমি করেছে, তাই পরিষ্কার করতে সময় লাগল। ছেলেটা আর কিছু বলল না। নীলার এই অবস্থা সবাই জানে। তাই নিজেদের মধ্যে আবার কথা বলতে শুরু করল। তমা স্বস্তির শ্বাস ফেলল। অপরদিকে নীলা এখনো ফোন হাতে নিয়ে বসে রয়েছে। তার শরীর মারাত্মকভাবে কাঁপছে। কিন্তু সে আর এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে গিয়ে সময় নষ্ট করতে পারবে না। তাই কাপা হাতে ফোন লাগাল। কুয়াশার চাদর সরিয়ে পঞ্চগড়ের এই ছোট্ট গ্রামে হালকা রৌদ্রের আলো ফুটছে। যদিও সূর্যোদয় আরও অনেক আগেই হয়েছে, তারপরও প্রচণ্ড কুয়াশায় সূর্যের আলোর দেখা পাওয়া কঠিন।
তানবীর আর অর্ণব স্থানীয় একটা রাস্তার পাশের ছোট্ট হোটেলে সকালের নাস্তা করতে বসেছে। সাদিদ বসতে চায়নি, কিন্তু তারপরও তাকে জোর করে বসিয়ে খাবার সামনে দিয়েছে। অর্ণব তানবীর খাওয়া শুরু করলেও তার খাবারের প্লেট এখনো একই জায়গায়, তা দেখে তানবীর বিরক্তির স্বরে বলে উঠল, তুই কি রোবট? না খাইয়া এভাবে চলব? 2 কদম হাঁটার আগেই তো উষ্ঠা খাইয়া পড়বি। ফাইজলামি না করে খা। তুই তো অবুঝ না। অবুঝ হলে না হয় বুঝতাম। দ্রুত নাস্তা শেষ কর, তারপর তো আবার তোর অভিযান অব্যাহত রাখতে হইব। শক্তির দরকার না? খা জলদি। সাদিদকে তারপরও একধানে বসে থাকতে দেখে তানবীর বিড়বিড়িয়ে তার গালমন্দ করল। সাদিদের তাতে কোনো খেয়াল নেই। সে নিষ্পলক সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে রয়েছে। সে যেন মানুষ হয়েও আজ রোবট হয়ে গিয়েছে। ফোনের আওয়াজে তার ধ্যান কাটল। সে পকেট হাতড়ে ফোন বের করল। অপরিচিত নাম্বার থেকে কল আসছে। সাদিদ চোখজোড়া কুঁচকে নিয়ে ফোনের ডিসপ্লের দিকে তাকাল। আজকাল শায়লা রহমান বিভিন্ন জনের ফোন থেকে কল করে তাকে বাড়ি ফিরে যাবার কথা বলে। এবারও হয়তো তিনি কল করছেন বিধায় প্রথমবারে সাদিদ ফোন রিসিভ করল না। বারবার মায়ের কথার অবাধ্য হতে ভালো লাগে না, আবার তিনি যা বলেন সেটাও সাদিদের পক্ষে শোনা সম্ভব নয়। নীলাকে খোঁজে পাক আর না পাক, কিন্তু হাত গুটিয়ে এসে বাসায় বসে থাকতে পারবে না। সবাই এটাকে তার পাগলামি বললেও সে নিজের সিদ্ধান্তে অনড়। বাড়ি থেকে যেহেতু বের হয়েছেই, নীলাকে সাথে না নিয়ে সে ফিরবে না। যদি আজীবন চলে যায় তাতেও সাদিদ নিজের প্রাণপাখিকে ব্যতীত গৃহে প্রবেশ করবে না। আবারও কল আসাতে সাদিদ এবার রিসিভ করল। কানে ফোন লাগিয়ে হ্যালো বলতেই অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার ভেসে আসতে লাগল। সাদিদ আচমকা এমন ঘটনায় কপাল কুঁচকে নিল। কিন্তু সেকেন্ড সময় অতিবাহিত হয়ে মস্তিষ্কে তার অপর পাশের শব্দের উৎস পৌঁছাতেই সাদিদের চোখজোড়া ঝাপসা হয়ে উঠল। সে ধরা গলায় মায়াভরা কণ্ঠে ডেকে উঠল, পাখি। কতগুলো দিন পর এই ডাকটা নীলার কর্ণকোহরে এসে পৌঁছিয়েছে। সে নিজেকে সামলাতে পারছে না। বারবার কিছু বলতে চাইছে, কিন্তু কান্নারা এসে গলায় আটকে গিয়েছে। অপর পাশ থেকে এবার সাদিদের অস্থির কণ্ঠ ভেসে আসল, এই পাখি, লক্ষ্মী বউ আমার, একদম কান্না করে না। আমি আছি তো। কান্না থামাও। আমি। কি হয়েছে বলো আমাকে? এই প্রাণপাখি এমন করে কাঁদে না। কষ্ট পাচ্ছি তো। সাদিদ নিজেকে শান্ত রাখতে পারছে না। এতদিন পর নীলার কণ্ঠ শুনতে পাওয়া, তার উপর আবার এখন এমন করে কান্না করছে। সে আশেপাশের সবকিছু ভুলে ক্রমাগত পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, প্রাণপাখি, কথা বল, এমন করে থাকে না। বল না আমাকে, প্লিজ কিছু তো বল। অর্ণব, তানবীর ও সাদিদের অস্থিরতায় উঠে দাঁড়িয়েছে। সাদিদের কথা শুনে তাদের আর বুঝতে বাকি নেই ফোনের অপর পাশের ব্যক্তিটিকে। কিন্তু এভাবে সাদিদের পাগলামিতে কিছু সমাধান হবে না, তাই অর্ণব এগিয়ে গিয়ে জোরপূর্বক সাদিদের হাত থেকে ফোন নিয়ে সেটা লাউডস্পিকারে দিল। তারাও স্পষ্ট নীলার ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পারছে। নীলা, কি হয়েছে, কথা বলো। এভাবে কাঁদলে বুঝব কিভাবে? আমি নীলা নই, তমা বলছি। আর ফোনে কথা বলা সম্ভব নয়। আপনি কোথায় আছেন? আপনি কে? আমার পাখি কোথায়? আমার পাখিকে দিন। আমার পাখি কাঁদে কেন? আপনি কাঁদিয়েছেন ওকে? ছাড়ব না, কিন্তু একেবারে মেরে ফেলব। চুপ কর সাদি, সবসময় মারামারিতে থাকিস। অপরদিকে তমা কানে ফোন লাগিয়ে নিঃশব্দে হাসছে।
ফোনের অপর পাশ থেকে সাদিদের এমন ধমকি শুনে তার বড্ড হাসি পাচ্ছে। কিন্তু এখন হাসার সময় নয়। আবারও এক পলক দরজার দিকে খেয়াল করে সে নিচু স্বরে বলে উঠল, আপনার পাখি রাঙামাটিতে রয়েছে, দ্রুত এসে পাখিকে নিয়ে যান। আমি অ্যাড্রেস এই নাম্বারে সেন্ড করে দিচ্ছি, কিন্তু একা আসার ভুল করবেন না, তাহলে কেউ জীবিত ফিরে যেতে পারবেন না। সম্ভব হলে পুলিশ ফোর্স নিয়ে আসার চেষ্টা করবেন, আর কল দিবেন না আমাকে, নতুবা বিপদে পড়তে হবে। আমার পাখি ওকে দিন। ওর প্লিজ বুঝার চেষ্টা করুন, নতুবা বিপদ আরও বাড়বে। তমা তাদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। নীলা মুখ চেপে কান্না করছে। তমা এখনো নিঃশব্দে হেসে যাচ্ছে। পাগল মেয়ে, এত কান্না করলে চলবে? নীলা তমাকে ঝাপটে ধরল। এত খুশি সে কিভাবে প্রকাশ করবে? কতদিন পর আজকে সেই প্রিয় কণ্ঠটা শুনতে পেল। সে তমার কাঁধে মুখ চেপে কান্না মিশ্রিত গলায় বলতে লাগল, আমি তোমার কাছে ঋণী আপু, সারা জীবনেও তোমার এই ঋণ আমি শোধ করতে পারব না। অপরদিকে সাদিদের ফোনে তমা লোকেশন সেন্ড করেছে এবং তার সাথে ছোট একটা ইনফরমেশনও দিয়েছে, যেটা দেখে তাদের আর বুঝার বাকি নেই যে নীলা কোনো বিপদে রয়েছে। সাদিদ তো এখন পাগল প্রায়। এতদিন সন্ধান ছিল না, আর এখন সন্ধান পেয়েছে, তাও এমনভাবে। সাদিদকে আর পায় কে? সে জায়গা থেকেই পাগলের মতো দৌড় শুরু করেছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, কতক্ষণে তার প্রাণপাখিটার কাছে পৌঁছাতে পারবে, তাকে বুক পাজরে আঁকড়ে ধরতে পারবে। অস্থির সাদিদের পিছনে অর্ণব তানবীরও দৌড়িয়ে আসছে। এই জন্যই তারা এতটা দিন সাদিদকে একা ছাড়েনি। সাদিদ বিরক্ত হয়ে যেতে বললেও তারা সবসময় সুপারগ্লোর মতো তার পিছনে লেগেছিল। কখনো তো কেবলমাত্র বন্ধু বলে মনে করেনি, ভাই ভেবে এসেছে আর এখনো ভাবে। তাই তো পিছু ছাড়তে পারেনি। তারা এগিয়ে এসে একটা অটোরিকশা পেল। তিনজনই তাতে উঠল। সাদিদ অস্থির কণ্ঠে বলে উঠল, ভাই জলদি বাস স্টেশন যান। চালক জলদি চালিয়ে যাচ্ছে, তারপরও সাদিদের যেন তাতে পোষাচ্ছে না। সে অস্থিরতা মিশ্রিত রাগী স্বরে ধমকে উঠল, ভাই আপনি গাড়ি চালাচ্ছেন না কেন? জলদি চলুন, নতুবা জায়গা দেন আমি চালাই। সাদিদের পাগলামি মার্কা কথাবার্তা শুনে চালক হতবাক। কি বলে এই লোক? অর্ণব পাশ থেকে তাকে শান্ত করতে বলল, পাগলামি করিস না সাদি, উনি জোরেই চালিয়ে যাচ্ছে। তানবীর অর্ণব পাশ থেকে আরও অনেক কিছুই বলে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই সাদিদ শান্ত হতে পারছে না। এক একটা সেকেন্ড যেন বিষ কাটার মতো শরীরে বিঁধছে। সাদিদরা রাঙামাটি এসে পৌঁছাতে পৌঁছাতে সেই দিন পার হয়ে নতুন দিনের সূচনা হয়েছে। ভয় বোধহয় সাদিদের আত্মায় এক ফোঁটা পানি অবশিষ্ট নেই। এত ভয় সে আজকের আগে কখনো পায়নি। এখনও ভয় দূর হচ্ছে না, যতক্ষণ বা পর্যন্ত নীলাকে তার সামনে সুস্থ অবস্থায় পাচ্ছে। এই ভয়স্থিরতা দূর হবার নয়। সাদিদ বাহিরের দিকে তাকাল। চারপাশে গাছগাছালিতে ঘেরা ঘন জঙ্গল। এখনো ভোরের আলো পৃথিবীর বুকে ফুটেনি। অন্ধকার রাস্তায় পুলিশ ভ্যানে তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশের একদল টিম তাদের সাথে রয়েছে। সাদিদদের পুলিশ স্টেশনে যেতে হয়নি, ঢাকা মহানগরীর পুলিশ অফিসারই তাদেরকে ইনফর্ম করেছে। পঞ্চগড় থেকে ফেরার রাস্তায় তারা ঢাকা মহানগরীর পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল। সাদিদ সেদিন রাগারাগি করলেও পরে অর্ণব গিয়ে তাদের সাথে কথা বলে তখনকার সবটুকু পরিস্থিতি বুঝিয়ে বলে। ফলাফলে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এতদিন নীলার খোঁজ জানার জন্য তাদের টিমও কাজ করেছে, আর সেই জন্যই তানহা নীলার নিরাপত্তা আরও জোরদার করে। কিন্তু নীলার ভাগ্যে হয়তো সেটা ছিল না, তাই তাদের এত অভিযানও কাজে আসেনি। এতদিন পর আসার একটু আলো দেখেছে সবাই, তাই সবার মনোবলই ভীষণ দৃঢ়। পূর্বেই সতর্ক থাকাতে তারা কোনো ভুল করার সুযোগ রাখেনি। সাদিদও ভিতরে ভিতরেই নিজের অস্থিরতাটা লোকায়িত করেছে। এটা তার প্রাণপাখির সাথে জড়িত, তাই নিজের পাগলামির জন্য সে কখনোই নীলার ক্ষতি হতে দিবে না। যেহেতু রাতের শেষ প্রহর চলছে, তাই পাহারা দেয় এমন অনেকগুলো গার্ড বিশ্রাম নিচ্ছিল। এর মধ্যেই সাদিদরা তমার দেওয়ার ঠিকানাতে এসে পৌঁছালো। এতগুলো গার্ড দেখে সাদিদরাও অবাক হয়েছে। নীলার সাথে এমন শত্রুতা কার থাকতে পারে, যার ধরুন এভাবে তাকে আটকে রেখেছিল? তারা বেশ বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে যেতে লাগল, কিন্তু ভিতরে পৌঁছাতে পৌঁছাতে তাদের উপস্থিতি তারা বুঝে যায়, আর শুরু হয় একে অপরের বিপক্ষে অস্ত্রধারী আক্রমণ। আচমকা এতগুলির শব্দে নীলার ঘুম ছুটে যায়। বেশিক্ষণ হয়নি তার চোখ লেগেছে। সাদিদকে জানানোর পর থেকে একদণ্ডও স্থির থাকতে পারেনি, শুধু অস্থিরতায় সময় অতিবাহিত করেছে। এখন এত গুলাগুলির আওয়াজে নীলা ভয়ে চুপসে গিয়েছে। ভয়ে সে কানে হাত দিয়ে চেপে ধরেছে। অপরদিকে সাদিদের জন্য চিন্তায় শ্বাস আটকে যাওয়ার অবস্থা। হঠাৎ করে এমন গুলিবর্ষণ কেন? তাহলে কি সাদিদ তাকে নিয়ে যেতে এসেছে, আর তারা সাদিদের উপর হামলা করেছে? নীলার দমবন্ধ হয়ে যাচ্ছে। এমন চিন্তায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর নিজেকে মনে মনে দোষারোপ করে যাচ্ছে। তার জন্যই সাদিদ আজ এই বিপদে এসে পড়েছে। এখন তার যদি কিছু হয়ে যায়, নীলা কখনো নিজেকে এর জন্য ক্ষমা করতে পারবে না। আচমকা দরজা খুলে যাওয়াতে নীলা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকাল। সাদিদ যতটাই না দ্রুত ঘরে প্রবেশ করেছিল, নীলাকে সামনে দেখে ততটাই থমকে গেল। কতগুলো মিনিট, কতগুলো ঘণ্টা, এমনকি কতগুলো দিন পেরিয়ে প্রিয় মুখখানি তাদের দুজনেরই চোখের সামনে। নীলার চোখজোড়া মুহূর্তেই ঝাপসা হয়ে গেল। অশ্রুকণা ভিড় জমিয়ে সাদিদকে ঝাপসামান দেখাচ্ছে। তাই নীলা দ্রুত চোখ মুছে আবারও সাদিদকে দুচোখ ভরে দেখতে লাগল। সাদিদ কিভাবে দৌড়ে এসেছে সেটা সে নিজেও বোধহয় জানে না। প্রচণ্ড শক্ত করে সে নিজের সাথে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে নিল। নীলার হাড়গোড় বোধহয় ভেঙে যাবার উপক্রম, কিন্তু এতে তার বিন্দুমাত্র ব্যথা অনুভব হচ্ছে না। এ যে সুখের ব্যথা, আর সুখময় ব্যথা কখনো কষ্টের অনুভূতি দেয় না। কলিজা, আই মিস ইউ। আই মিস ইউ সো মাচ বেবি, আই মিস ইউ। সাদিদের ধরা গলা শুনে নীলা এবার ফুপিয়ে কেঁদে উঠল। শীতের কাপড়ের উপর দিয়ে সাদিদের পিঠে শক্ত করে আঁকড়ে ধরল। নীলার কান্নার আওয়াজ শুনে সাদিদ তার কাঁধ থেকে মুখ উঠিয়ে প্রাণপাখির মুখটা আজলা ভরে ধরল। কপালে দীর্ঘ চুমু খেল। আমার লক্ষ্মী পাখি, কাঁদে না, আমি এসেছি তো। কে শুনে কার কথা? নীলার কান্না কি আর থামে? প্রিয়তমার অশ্রুসিক্ত মুখটার কানায় কানায় সাদিদ তার ঠোঁটের উষ্ণ পরশ বুলিয়ে দিতে লাগল। ভেজা চোখ, ভেজা গাল, কপাল, নাক, কোনো কিছু বাদ রাখল না। আদরে আদরে প্রিয়তমাকে পূর্ণ করতে লাগল। তারা নিজেদের মধ্যে এতটাই বিভোর যে পিছনে যে অর্ণব তানবীর সহ পুরো পুলিশ ফোর্স দাঁড়িয়ে রয়েছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। নিজেরা লজ্জিত হয়ে তারা নিজেদের পথ দেখল। রুম থেকে বেরিয়ে যাবার মুহূর্তে সবার মুখেই ছিল চাপা হাসি। সাদিদ নীলাকে আবারও বুকে জড়িয়ে নিল। মাথায় গভীর চুমু খেয়ে চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কাঁদে না পাখি, কষ্ট হচ্ছে তো? আমাকে আবারও কষ্ট দিবে? আর কষ্ট দিল মরে যাব তো।
নীলার হেঁচকি উঠছে। সে সাদিদের এমন কথা শুনে বুক থেকে মাথা তুলে তার মুখের উপর নিজের ডান হাত রেখে মাথা ডানে বামে নাড়িয়ে না করতে লাগল। সাদিদের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা গেল। সে নীলার হাতটা নিজের দুই হাতের মুঠিতে নিয়ে উষ্ণ চুম্বন একে দিল, তার চোখজোড়াও আবার ঝাপসা হয়ে গিয়েছে। সে নীলার মুখপানে তাকিয়ে ভীষণ আবেগভিমান জড়ানো গলায় বলে উঠল, খুব কষ্ট দিয়েছিস পাখি, খুব কষ্ট। সরি, খুব সরি, আমি ক্ষমা করে দিন। সাদিদ নীলার কোমল অধৈর্যগোল ছুঁয়ে দিয়ে অন্য উপায়ে মুখ বন্ধ করে দিল। নীলার শরীরে ক্রমশ শিহরণ বয়েছে। সাদিদ ঠোঁটে আলতো ছুঁয়ে দিয়ে সরে আসল, কিন্তু আবারও কাছে গিয়ে ছোট করে একটা চুমু খেল। অতপর নীলার গালে নিজের দুই হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, ও আর কখনো এটা বলবে না। আমার পাখি কোনো অপরাধ করেনি, আর না কখনো করতে পারে। সরি বলার জন্য তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। সাদিদের ভয়ঙ্কর সব শাস্তি তার জন্য বরাদ্দ করব। নীলা এবার ফিক করে হেসে উঠল। সাদিদ তার হাসির আওয়াজ পেয়ে নিজের নিঃশব্দে মৃদু হাসল। মাথা নিচু করে ঠোঁটের কোণে আলতো করে চুমু খেয়ে বলল, আপাতত সরি বলার জন্য এতটুকু দিলাম, বাকিটুকু দেনা রইল। সবার ক্ষেত্রে বাকির নিয়ম নেই। স্পেশাল পার্সন বিধায় তৈরি করেছি, কিন্তু শাস্তি মৌকফ করা হবে না। সময়মতো সুদ সমেত পুষিয়ে দিব। নীলা আবারও হাসল। সাদিদও প্রিয়তমার মিষ্টি হাসিতে হেসে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে দিল। সবকিছুকে ছাপিয়ে একে অপরের উষ্ণতায় প্রেমিক যুগল দিশেহারা। শীতের থরথর কাঁপুনির ঠান্ডায় নাকি এতদিনের শূন্যতাটুকু উষ্ণতার বেড়াজালে পূরণ করতে চাচ্ছে, আপাতত সেটা বোঝা মুশকিল। সাদিদ প্রিয়তমাকে একেবারে আষ্টেপৃষ্ঠে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। নীলাও গুটিসুটি মেরে তার বুকে মাথা চেপে রেখেছে। সময়, পরিবেশ সেটা তারা এই মুহূর্তে একেবারেই মনে রাখতে চাচ্ছে না। দুজনই কেবলমাত্র একে অপরের শূন্যতার তৃষ্ণাটুকু উষ্ণতার চাদরে জড়িয়ে নিয়ে পূরণ করার পায়তারা করেছে। অবশেষে নীরবতার আচ্ছাদন ছেদ করে নীলাই নিচু স্বরে বলে উঠল, ভালোবাসি প্রিয়, অনেকটা বেশি ভালোবাসি। সাদিদ নিঃশব্দে হাসল। বুক থেকে নীলার মাথাটা তুলে তার দুই গালে নিজের হাত রাখল। অতপর একই স্বরে প্রতিউত্তর জানাল, আমি বাসি না পাখি, একদমই ভালোবাসি না। নীলা এমন উত্তরে কপাল কুঁচকে তাকাল। সাদিদ সেটা লক্ষ্য করে আঙুল দিয়ে তার কপালের রেখা ঠিক করে দিয়ে বলে উঠল, সত্যিই তো বাসি না। আমি আমার বউপাখিকে ভালোবাসি। তুমি বুঝি আমার বউপাখি? নীলা এবার সাদিদের দুষ্টুমি বুঝতে পেরে মাথা নিচু করে হাসল। সাদিদের এতক্ষণে নিজের প্রাণপাখিকে দেখার সুযোগ হয়েছে। এতক্ষণও তো সে বোধহয় এই দুনিয়াতেই ছিল না। সে তার নীলাঞ্জনা নামক সুখপাখিকে নিয়ে তাদের নিজস্ব ভালোবাসাময় পৃথিবীতে মিষ্টি মুহূর্ত অতিবাহিত করছিল। সাদিদ বসা অবস্থাতেই নিজের প্রাণপাখিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল, এবং মুহূর্তেই তার চোখজোড়া ঝাপসা হয়ে গেল। এ কি অবস্থা হয়েছে তার! শরীরের হাড্ডিগুলো জেনে মাংস বেদ করে উকি দিচ্ছে। ফর্সা চামড়াটাও অযত্ন অবহেলায় ফিকে পড়েছে। তার কোমল পাখিটার এই নিস্তেজ রূপ সাদিদের বুকের বামপাশে যেন রক্তক্ষরণের সৃষ্টি করছে। নীলা লাজুক হেসে মাথা উঁচু করতেই সাদিদের দৃষ্টির সম্মুখীন হল। তার চোখজোড়া দেখে নীলাও তার গালে হাত রাখল। আলতো করে চোখমুখে হাত বুলিয়ে বলে উঠল, কি হয়েছে? আপনার মুখটা এমন দেখা যাচ্ছে কেন? তারা আমার কলিজাটাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? নীলা আবারও নিচের দিকে দৃষ্টি দিল। পুরনো কথাগুলো মনে হতেই তার চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে।
কতটা কষ্টের মুহূর্ত ছিল সেসব দিনগুলো, সেটা হয়তো নীলা ভাষায় প্রকাশ করতে পারবে না। প্রতিটা মুহূর্ত প্রিয় মানুষগুলোর অনুপস্থিতি, নিজের শারীরিক অসুস্থতায় সে বারবার বিষণ্ণতায় ডুবে থেকেছে। সাদিদ বুঝতে পারল তার প্রাণপাখির কষ্ট হচ্ছে, তাই আর কিছু বলল না। শুধু এক হাতে তাকে নিজের বুকে আগলে নিয়ে তার মাথাটা বুকে শক্ত করে চেপে ধরল। কিন্তু হঠাৎ নীলার পেটের উপর নজর পড়তেই সাদিদের ভ্রুজোড়া আপনগতিতে কুঁচকে গেল। ডান ভ্রুটা তির্যকভাবে বাঁকা করে সে নীলার হালকা উঁচু পেটটার দিকে তাকিয়ে রয়েছে। হাড্ডিসার শরীরে উঁচু পেটটা কেমন যেন বেমানান। সাদিদ নিজের মনেই বিড়বিড় করল, পাখি কি রাতে খুব বেশি খেয়েছিল নাকি? পরমুহূর্তেই সে নিজেকেই নিজে ধমকে উঠল। ছি, সে নিজের পাখির খাবারের উপর নজর দিচ্ছে। কিন্তু যত যাই ভাবুক আর করুক না কেন, তার দৃষ্টি নীলার হালকা উঁচু পেটটার উপর থেকে সরছে না। সাদিদকে অনেকক্ষণ চুপচাপ দেখে নীলা এবার গাড় উঁচিয়ে তার মুখপানে তাকাল। সাদিদের এমন বাচ্চামো ভরা মুখশ্রী দেখে নীলার কপালও কুঁচকে এল। নীলাকে ফিরে তাকাতে দেখেও সাদিদের সেদিকে হুঁশ নেই। সে একধানে নীলার পেটের দিকে তাকিয়ে আছে। পরমুহূর্তেই নীলাও সাদিদের দৃষ্টি অনুসরণ করে নিজের পেটের দিকে তাকাল। সাদিদের মনোভাব বুঝতে পেরে তার বড্ড হাসি পেল। সে আবারও গাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই এবার সাদিদের সাথে চোখচোখি হয়ে গেল। সাদিদের চোখজোড়াতে যেন অদ্ভুত প্রশ্নেরা এসে উকিঝুঁকি দিচ্ছে। সাদিদের এমন অবস্থা দেখে নীলার বড্ড হাসি পাচ্ছে। নিজেই কদিন পর বাচ্চার বাবা হবে, অথচ তার চোখমুখী বাচ্চাদের মতন লাগছে। নীলা আর বেচারাকে চিন্তার সাগরে রাখতে চাইল না, তাই মাথা নিচু রেখেই সাদিদের ডানহাতটা এনে নিজের তলপেটে রাখল। এতক্ষণ হাসির সাথে সাথে লজ্জা পেলেও এখন যেন সন্তানের উপর তার বাবার স্পর্শ পড়তেই নীলার চোখজোড়া ঝাপসা হয়ে গেল। কান্নারা এসে তার গলায় দলা পাকাচ্ছে। অপরদিকে সাদিদ নিশ্চুপের সাথে অবাকও হয়েছে। সে কিছুই বুঝতে পারছে না। সবকিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। নীলা সাদিদের মুখপানে তাকিয়ে অশ্রুসিক্ত ধরা গলায় বলে উঠল, বাবু, আমাদের বাবু এখানে। নীলার কথাটা সাদিদের কর্ণকোহরে এসে পৌঁছাতেই তার চোখজোড়া স্বাভাবিকের চেয়ে বড় আকার ধারণ করল। কি শুনল সে এটা? তাকে এমন অবস্থায় দেখে নীলা আবারও বলল, আমাদের বাবু আসছে। ও একটু একটু করে এখানে বড় হচ্ছে। সাদিদের এবার বাচ্চাদের মতন ঠোঁট ভেঙে এলো। চোখজোড়ায় অশ্রুকণা এসে নীলাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। সে কান্না আটকাতে মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। লাল চোখজোড়া নিয়ে নীলার দিকে তাকাতেই দেখতে পেল প্রিয়তমার অশ্রুসিক্ত চোখের কোণে হাসি। তার প্রাণপাখির চোখও যেন আজ হাসছে। সাদিদ পেটে রাখা নিজের হাতটা আলতো করে নীলার পেটের উপরিভাগে বুলিয়ে দিল। শব্দগুলো যেন সাদিদের গলায় এসেও আটকে রয়েছে। সাদিদ ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে নীলার দিকে আবারও প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই নীলা হাসল। আর সাদিদের নিঃশব্দের ইশারার কথোপকথন বুঝতে পেরে চোখ মুছে মাথা দ্রুত উপর নিচ করল। সাদিদ নিজের অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছে না। অতি আনন্দে তার শব্দ ভাণ্ডারের শব্দ যেন ফুরিয়ে গিয়েছে। সে মাথাটা নিচু করল। নীলার পেটের উপর রাখা তার হাতটা যে অনবরত কেঁপে চলেছে সেটা বুঝতে সাদিদের অসুবিধা হচ্ছে না। সে নীলার জামাটা সরিয়ে পেটটা উন্মুক্ত করল। উন্মুক্ত পেটে সাদিদের হাতের স্পর্শ পড়তেই নীলা চোখজোড়া বন্ধ করে ফেলল। আর গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েকটা সুখের অশ্রুজল। সাদিদ নিজের অনাগত সন্তানকে অনুভব করে নীলার পেটের মাঝ বরাবর দীর্ঘ চুমু খেল। শুধু একটিতে সীমাবদ্ধ রইল না।
সে ছোট্ট বড় অগণিত চুমু খেয়ে নিজের সন্তানকে আদর করতে লাগল। আর অপরদিকে নীলা হাসছে। তার খুশির সাথে সাথে সুরসুরিও লাগছে। সাদিদ এবার বেশ বিরক্ত হল। এই মেয়েটা সবসময় তার আদরে বাধা সৃষ্টি করতে উস্তাদ। সে পেটে মুখ রেখেই নীলার দিকে বিরক্তিমাখা দৃষ্টি নিক্ষেপ করল। আর নীলা হেসে কুটিকুটি। কি হয়েছে? এভাবে লাফালাফি করছো কেন? আপনি সরেন। আমার সুরসুরি লাগছে। আজকে পারব না। আমার প্রিন্সেসকে আদর করছি, তাই অযথা আমাদের বিরক্ত করবে না। কি? আমি অযথা? দূর হন। দূর হন বলছি। সঙ্গে নিজের প্রিন্সেসকে নিয়েও দূর হন। সত্যি? দাও তাহলে। নিজের পেটটা আমাকে দিয়ে দাও। তাহলে আমরা বাপবেটি চলে যাব। নীলা চোখ বাঁকিয়ে তাকাতেই সাদিদ এবার হেসে ফেলল। নীলা নিজেও মৃদু হাসল। সাদিদ তাকে টেনে নিজের বুকে আনল। এক হাতে জড়িয়ে রেখেই কপালের একপাশে ভালোবাসার উষ্ণ পরশ দিল। নীলা আবেশে চোখজোড়া বন্ধ করে নিল। সাদিদ আলতো করে নীলার গালে হাত বুলিয়ে একপাশের গালেও চুমু দিয়ে মোহনীয় স্বরে বলে উঠল, এত বড় উপহার! এটা তো স্বপ্নেও আশা করিনি জান। আমি তোমাকে এই উপহারের রিটার্ন গিফট হিসেবে কি দিব? কি চাই তোমার? নীলা চোখ খুলে তাকাল। সাদিদের মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে বলল, আপনাকে। শুধু আপনাকেই চাই। সেটা তো তুমি না বললেও পাবে। এমনকি না চাইলেও। এটা ছাড়া অন্য কিছু বলো। ওমম, তাহলে অনেক ভালোবাসা। সাদিদ তার কথায় মৃদু হাসল। তার পাখিটা এত মিষ্টি কেন? না জানি এত মিষ্টিতে কবে তার ডায়াবেটিস হয়ে দাঁড়ায়। সে নীলার মাথায় গভীর চুম্বন দিয়ে বলল, সেটাও না চাইলে দিব। বাবু এবং বাবুর আম্মুকে ভালোবাসা দিতে দিতে একেবারে অতিষ্ঠ করে ফেলব। নীলা লাজুক হাসল। সাদিদ একটু থেমে পরমুহূর্তেই আবার বলে উঠল, কিন্তু সমস্যা হচ্ছে বাবুর আম্মুকে নিয়ে। তাকে তো ধরার আগেই লাফালাফি শুরু করে। আমার বাবাইকে কিভাবে আদর করব? মোটেই না। আপনি বেশি বেশি দুষ্টুমি করেন। তাই তো আমার সুরসুরি লাগে। ওহ, তাই নাকি মিসেস? তাহলে আপনার কোথায় কোথায় সুরসুরি লাগে না সেটা একবার বলেন তো। বলেই সাদিদ ভ্রু নাচাল। নীলা এবার দমে গেল এবং নিচু স্বরে হেসে ফেলল। কেননা তার পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত সব জায়গাতেই অসম্ভব রকম সুরসুরি রয়েছে। আর সেটা সাদিদ বেশ ভালোভাবেই জানে। তাই ইচ্ছে করে তাকে খেপাচ্ছে। নীলাকে হাসতে দেখে সাদিদও ঠোঁট কামড়ে হাসল। তাদের হাসির আওয়াজ পেয়ে দরজার অপর পাশ থেকেই তানবীর রসিকতার স্বরে বলে উঠল, ভাইজান এবং ভাবিজান, আপনাদের রোমান্টিক সিনের কি সমাপ্তি ঘটিয়াছে? দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের পাজে ব্যথা করতাছে। সাদিদ হাসি মুখেই বলে উঠল, সিনের আর বাকি রাখলি কি? অর্ধেক তো দেখেই ফেললি। মানসম্মানের ভয় পুরোটা দেখার আগেই নিজের পথ মেপেছি। বলতে বলতেই তানবীর নিজেসহ অর্ণব ভিতরে প্রবেশ করল। আচমকা তাদের সঙ্গে পুলিশের লোক দেখে নীলা ভয় পেল। সাদিদ বুঝতে পেরে তার গায়ের ওড়নাটা শরীরে ভালোভাবে দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই পাখি, ওনারা আমাদের সাথেই এসেছে। আপনাকে সুস্থতার সাথে দেখে ভালো লাগছে। মিস্টার শাহরিয়ার, এবার আমাদের যাওয়ার পালা, আপনার ওয়াইফকে নিয়ে আসুন। বলেই পুলিশ অফিসারগুলো বেরিয়ে আসল। সাদিদ নিজে উঠে নীলাকে সাবধানে বিছানা থেকে নামাল। অর্ণব আর তানবীর সামনেই ছিল।
দাঁড়ানোতে নীলার শারীরিক অবস্থাটা তাদের চোখেও ধরা পড়েছে। সাদিদ তাদের দৃষ্টিভঙ্গি খেয়াল করে ওড়না দিয়ে নীলার পেটটা ভালোভাবে ঢেকে দিল। তার নিজেরও এখন হাসি পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে হাসলে বন্ধুগুলো একেবারে ঝোঁকের মতো মাথায় চেপে বসবে। তাই খানিকটা ঝাঝালো স্বরে ধমকে উঠল, এভাবে কি দেখিস? আমার বাচ্চার কিছু হলে তোদের দুইটাকে আস্ত রাখব না। হোয়াট? তানবীর অর্ণব দুজনই শব্দ করে চিল্লিয়ে উঠল। আচমকা সাদিদের এমন কথায় নীলা একেবারে চুপসে গিয়েছে। লজ্জায় জর্জর হয়ে সে মাথা নিচু করে নিজের ওড়নার দুই পাশ ভালোভাবে চেপে ধরল। সাদিদ তাদের চাহনিকে পাত্তা না দিয়ে নীলাকে এক হাতে জড়িয়ে নিয়ে বাহিরে বের হতে লাগল। নীলা আর চোখে একবার তানবীর আর অর্ণবকে দেখে নিল। ছোট খাটো একদল মশার গোষ্ঠী তাদের মুখগহ্বরের ভিতরে অনায়াসে ঢুকে যেতে পারবে। নিজেদের চমকিত ভাব নিয়েই তারাও সাদিদ নীলার পিছু পিছু বেরিয়ে আসল। নীলা বের হতেই তাকে পাহারা দেওয়া এতদিনের অনেকগুলো গার্ডকে আহত অবস্থায় দেখল। পুলিশ ইতিমধ্যে তাদের সবাইকে হাতকড়া পরিয়ে বন্দি করেছে, কিন্তু তাদের সঙ্গে তমার হাতেও হাতকড়া দেখে নীলা ভয় পেল। দৌড়ে তার কাছে যেতে নিলেই সাদিদ বাধা দিল। কি হচ্ছে পাখি? এমন করে যাচ্ছ কেন? আপু, উনারা আপুকে কেন এসব পরিয়েছে? প্লিজ খুলে দিতে বলুন। প্লিজ প্লিজ, আপুর কোনো দোষ নেই, আপুকে যেতে দিন। নীলার কথা শুনে সাদিদ হাতকড়া পরানো তমা মেয়েটার দিকে তাকাল এবং পুলিশ অফিসারের উদ্দেশ্য বলল, অফিসার, উনাকে ছেড়ে দিন। মিস্টার শাহরিয়ার, উনি এই দলের একজন সদস্য। সমস্যা নেই, আপনি উনাকে ছেড়ে দিতে বলুন। সাদিদের কথায় পুলিশ অফিসার আর কিছু বলল না। তমাকে ছেড়ে দিতেই নীলা ধীর পায়ে হেঁটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না আপু, আজীবন আমি কৃতজ্ঞ তোমার কাছে। আপনি কি সে যার সাথে আমাদের ফোনে কথা হয়েছিল? জি, আমিই তমা। সাদিদ এবার সবটা বুঝতে পারল। আসলেই কিছু মানুষের কাছে কৃতজ্ঞতার পাল্লা কখনো শেষ হয় না। যেমনটা এই অপরিচিত মেয়েটার কাছে সে আজীবন কৃতজ্ঞ। সাদিদ তার সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতার স্বরে বলে উঠল, শুধু পাখি নয়, আমিও আপনার কাছে ঋণী, যদিও কখনো এই ঋণ শোধ করার মতো নয়। তারপরও আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে আমি হালকা অনুভব করব। যে কোনো কিছু নিঃসংকোচে বলবেন। আচ্ছা, সেসব না হয় পরে দেখা যাবে। এখন নীলাকে দেখুন, এই অবস্থাতে এত কান্নাকাটি, টেনশনের ফলে তাকে ক্লান্ত দেখাচ্ছে। বলেই তমা নীলার গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, নিজের খেয়াল রেখো, আর বেবিরও। আপু, তুমিও আমাদের সাথে ঢাকায় চলো। না নীলা, এটা হয় না। আর তাছাড়া আমার মা আর ভাই এই রাঙামাটিতে রয়েছে, তাদের ছেড়ে আমি কিভাবে যাব? কিন্তু ইনশাআল্লাহ তোমার যখন বেবি হবে তখন তাকে দেখতে অবশ্যই ঢাকায় যাব। তমা হাসিমুখে কথাটা বলে আবারও নীলার গালে আদর দিল। সাদিদ তমার সাথে কথা বলে পরবর্তীতে যোগাযোগের জন্য তার সম্পর্কে টুকটাক ইনফরমেশন জেনে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল। নীলার শারীরিক অবস্থার কথা চিন্তা করে রাঙামাটি থেকে ঢাকা ফিরবার জন্য সাদিদ বাই রোড চিন্তা করেছে। প্রথমে ভেবেছিল চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাকি রাস্তাটুকু শেষ করবে, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করেছে। ট্রেনে জার্নি করলে সাদিদের হাতে কিছু থাকবে না। যদি মাঝপথে নীলার কোনো খারাপ লাগে বা অসুবিধা হয় তাহলে সে কি করবে? সেই চিন্তায় সে ভাড়ায় গাড়ি বুক করেছে। স্থানীয় পুলিশ স্টেশন থেকে বাকি কাজটুকু শেষ করে তারা সকাল সকালই ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।
সকালের নাস্তায় নীলা খুব একটা খেতে পারিনি বলে সাদিদ এখন সেটা নিয়েই পড়ে রয়েছে। কি হলো, মুখ খুলো। উহুম। আর খেলে বমি হবে। হবে না, হা করো পাখি। সত্যি বমি হবে। আরে ভাবি খেয়ে নিন। এমন আদর করে আর কেউ খাইয়ে দিবে না। ভাইয়া, তখন থেকে ভাবি ভাবি কি শুরু করেছেন? ভাবি শুনতে ভালো লাগছে না। কি করব বলেন? এখন যে চাচ্চু ডাকার মানুষও এসে যাচ্ছে। পদবি যেহেতু বেড়ে যাচ্ছে আমাদের দিক দিয়েও তো বাড়াতে হবে। অর্ণবের কথায় নীলা লজ্জা পেল। তারপরও নিচু স্বরে বলল, চাচ্চুর থেকে কিন্তু মামার কদর বেশি। তাই তো। এই অর্ণব ভাবি টাবি বাদ। নীলা হইল আমাগো বইন, আর ভাইগনা আমাগো মামা কইয়াই ডাকব। চুপ কর। আমার প্রিন্সেস আসবে, আর আমার মেয়ে এসে তোর লম্বা বাবরিগুলো সাইজ করবে। একদম আমার চুলের দিকে নজর দিবি না। বহুত শখের জিনিস। আর আমারে যে কষ নিজেরগুলো দেখ একবার। পুরো সিংহের চুলের মতন হইছে। তাদের তিনজনের তর্ক বিতর্ক শুনে নীলা মুখ টিপে হাসছে। যাক বাবা, এই যাত্রায় সে বেঁচে গিয়েছে। কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকল না। সাদিদ এক ধমকে দুইটাকে চুপ করিয়ে নীলার মুখের সামনে আপেল তুলে ধরল। অনেক হাসা হয়েছে, এবার চুপচাপ খাও। নীলা মুখটা ছোট করে আকুতিভরা কণ্ঠে বলল, সত্যিই খেতে পারব না। সাদিদ তার উত্তর শুনে অপরদিকে ফিরে নিজের ঝাপসা চোখটা মুছে নিল। সে যে নীলাকে এই অবস্থায় দেখতে পারছে না, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। তার কেমন পাখিটা আজ কি হয়ে গিয়েছে? কতটা কষ্টে তার পাখি দিনগুলো পার করেছে সেটা ভাবতেই সাদিদ নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছে। সে নীলার গালে হাত দিয়ে আদুরে গলায় ডেকে উঠল, প্রাণ পাখি। নীলা এবার চুপসে গেল। এই ছেলেটা বড্ড পাজি। কথায় কাজ না হলে মেয়েদের মতো ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে। নীলার অবস্থা দেখে সাদিদ তার নাকটা টিপে ধরল। আউচ, ব্যথা পাচ্ছি। তুমি আমার জান না? প্লিজ খাও। তোমার শরীরটা বড্ড খারাপ পাখি, এখন একটু খাও। বাকিটা আবার পরে খেয়ে নিও। নীলা চুপচাপ কয়েক পিস আপেলের টুকরো খেয়ে নিল, নতুবা যতক্ষণ না খাবে এই ছেলের থেকে তার নিস্তার নেই। কিন্তু আজকাল তার শরীরটা বড্ড খারাপ লাগে। কিছু খেলেই কেমন যেন অস্থির অস্থির লাগে। তাই তো সকালের নাস্তা সাদিদ জোর করা সত্ত্বেও সে শেষ করেনি। এখন জোরপূর্বক কয়েকটা আপেলের টুকরো খেতেই নীলার অস্থির লাগতে শুরু করল। সে পেটে হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীলা হঠাৎ এমন করাতে সাদিদও বড্ড অস্থির হয়ে পড়ল। বেবি, হোয়াট হ্যাপেন? আর ইউ ওকে? পানি। সাদিদ দ্রুত পানির বোতল হাতে তুলে নিয়ে নিজেই নীলাকে খাইয়ে দিল। তারপরও নীলাকে স্বাভাবিক না দেখে সাদিদ নিজেও চিন্তিত হয়ে পড়ল। নিজের হাজারো শরীর খারাপ তার গায়ে লাগে না, অথচ নীলার একটু কষ্টতেই সাদিদের যেন দম আটকে যাবার অবস্থা হয়। সাদি, নীলা এমন করছে কেন? হসপিটাল যাবি? হ্যাঁ, ঠিক বলেছিস। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাই, আপনি প্লিজ সবচেয়ে কাছের একটা হসপিটালে নিয়ে চলেন। চিন্তা কইরেন না ভাই। 10 মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছাইয়া যামু। শুনুন। কি জান? বলো, কোথায় কষ্ট হচ্ছে? গাড়ি থামাতে বলুন। এই ভাই, গাড়ি থামান। জলদি থামান। সাথে সাথেই রাস্তার একটু সাইডে চালক গাড়ি ব্রেক করল।
সাদিদ অস্থিরতায় পূর্ণ থেকেই নীলাকে বুকে আগলে নিল। পিঠে অনবরত হাত বুলাতে বুলাতে বলে উঠল, পাখি, আর কিছু লাগবে? কি চাই তোমার বলো? একটু বাহিরে যাব। সাদিদ আর কোনো প্রশ্ন করল না। চুপচাপ নীলাকে আগলে নিয়ে গাড়ি থেকে বের হল। তার পিছন পিছন তানবীর অর্ণবও বের হয়ে গেল। তারাও নীলার হঠাৎ এমন করাতে চিন্তিত হয়ে পড়েছে। ফাঁকা রাস্তায় নীলা নিঃশব্দে কয়েক কদম হাঁটতে লাগল। এই পুরোটা সময় সাদিদও একেবারে নীরব ছিল। শুধুমাত্র নীলাকে নিজের থেকে আলাদা করেনি, কদমে কদমে তার সাথে চলেছে। খোলা আকাশের নিচে শ্বাস নিতে পেরে নীলা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সে শান্ত গলাতে পানি চাইতেন। সাদিদ হাত বাড়িয়ে তানবীরের থেকে পানির বোতল নিল। পানি খাইয়ে দিয়ে অস্থিরতার সাথেই বলল, বেবি, এখন কেমন লাগছে? নীলা এবার হাসি পাচ্ছে। 2 দিন পর যার নাকি বেবি হবে সে এখনো নীলাকেই বেবি বলে ডাকে। নিজের হাসিটা চাপা রেখে সে বলে উঠল, আপনাকে ভীষণ টেনশনে ফেলে দিয়েছিলাম, তাই না? মায়ের দিব বলে দিলাম। আদরে আদরে বাদর হচ্ছ। সাদিদের রাগী মুখখানা দেখেও নীলা হাসল। সাদিদ তারপরও শান্ত হতে পারছে না। প্রিয়তমার মুখটা আজলা ভরে ধরে বলল, কষ্ট হচ্ছে এখনো? চলো হসপিটাল যাই। ডক্টরের কাছে গেলে ভালো লাগবে। প্লিজ না, আমি ঠিক আছি এমন। আপনি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছেন। তাছাড়া এমনটা ইদানিং হয়। এটা কোনো ব্যাপার না। সাদিদের মন যতটা না ভালো হয়েছিল নীলার শেষের কথাটা শুনে ততটাই খারাপ হয়ে গেল। তার পাখির এমন আগেও হয়েছে? ঈশোস তখন তো সাদিদও পাশে ছিল না। তার প্রাণপাখিটা একা একা না জানি কতটা কষ্ট সহ্য করেছে। সাদিদের মলিন মুখটা দেখে নীলা কিছুটা আন্দাজ করতে পারল। তাই প্রসঙ্গ পাল্টিয়ে মন ভালো করবার জন্য বলে উঠল, আর হাঁটব না, পায়ে ব্যথা করছে। সাদিদের কথাটা শুনতে দেরি নেই আর নীলাকে পাজাকোলে নিতে দেরি নেই। অবশ্য তাড়াহুড়োর মধ্যেও সাদিদ নিজের প্রাণপাখির জন্য সাবধানতা অবলম্বন করতে ভুলেনি। নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই নির্লজ্জ ছেলেটা সবার সামনে এটা কি করল? আরে আরে, কোলে নিয়েছেন কেন? নামান আমাকে। আশেপাশে কত মানুষ। নামান বলছি। নীলার কথাগুলো সাদিদ এক কানে ঢুকাচ্ছে আর অপর কানে বের করছে। সাদিদ তাকে একেবারে গাড়িতে এনে বসাল। তানবীর অর্ণবত হাসছেই তাদের সাথে ড্রাইভারও সাদিদের কাণ্ডে ঠোঁট টিপে হাসছে। বউকে যে এই ছেলে চোখে হারায় এটা আর কারো বুঝার বাকি নেই। এতক্ষণ নীলার কথা না শোনাতে নীলার খানিকটা রাগ হয়েছে। তার অভিযোগ হচ্ছে সাদিদ সবসময় এমনটা করে। তার ভালোবাসার নির্লজ্জার সামনে কাউকে দেখে না। সাদিদ আর চোখে নীলাকে দেখছে, কিন্তু এই নিয়ে কিছু বলল না। নীলাকে শান্ত দেখে চালক আবারও ধীর গতিতে সামনে চালিয়ে যেতে লাগল। অবশ্য সাদিদের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। প্রয়োজন পড়লে 3 দিনে ঢাকায় গিয়ে পৌঁছাব। তারপরও যেন গাড়ির স্পিড খুব বেশি দেওয়া না হয়। নীলার শরীরের উপর যেন হালকা একটা ঝাঁকিও না পড়ে। তাই চালক সেই প্রথম থেকেই বেশ সাবধানতার সাথে ড্রাইভ করে যাচ্ছে। অর্ণব তানবীর 2 জন পিছনের সিটে আর সাদিদ নীলাকে নিয়ে সামনের সিটে বসেছে। কেননা গাড়ির পিছন সাইডে সামনের তুলনায় তুলনামূলকভাবে বেশি ঝাঁকি লাগে। নীলার শরীরে হালকা ঝিমানি আসছে। সাদিদ সেটা খেয়াল করে তাকে বুকে টেনে নিয়ে বলে উঠল, ঘুমাও। এতক্ষণের রাগটা মুহূর্তেই সাদিদের আদরের কাছে গায়েব হয়ে গেল। সে চোখ বন্ধ করতেই সাদিদ তাকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। কিন্তু বেশিক্ষণ পারল না। তার প্রাণপাখিটার মধ্যে যে সাদিদের আরেকটা প্রাণ বেড়ে উঠছে।
তাই নীলা বেশিক্ষণ একপাশ হয়ে থাকতে পারল না। নীলাকে নড়াচড়া করতে দেখেই সাদিদ শারীরিক অবস্থা আন্দাজ করতে পারল। তাই পিছনে ফিরে তানবীরকে বলে উঠল, পিছন থেকে 2টা কোষণ কোষণ দে। তানবীর কোষণ দিতেই সাদিদ নীলাকে বুক থেকে সরিয়ে আস্তে করে অপর পাশে চাপিয়ে বসাল। তারপর নিজে একেবারে কর্নারে বসে পায়ের উপর একটা কোষণ দিয়ে নীলার উদ্দেশ্য বলল, আসো, এখানে মাথা রাখো। নীলা মাথা নিচু করল। বারবার এই ছেলেটা তাকে এসব লজ্জাকর মুহূর্তের মুখোমুখি করে কেন? নীলার ইতস্ততবোধ দেখে সাদিদ তাড়া দিল, কি হলো, আসো। পড়ে যাবে তো। আমি ঠিক আছি, শুব না এখন। আমিও জানি তুমি ঠিক আছো, তারপরও এখন শুতে হবে। নীলা আর চোখে এদিক সেদিক তাকিয়ে নিচু গলায় মিনমিনিয়ে বলল, প্লিজ না, সবাই আছে। নীলার কথা শুনেই সাদিদ এক পলক সামনে এবং পিছনে তাকাল। চালক একধানে ডাইভ করছে। অর্ণবের হাতে ফোন, কিন্তু তানবীর ড্যাবড্যাব করে তাদের দিকে তাকিয়ে রয়েছে। সে তানবীরের চাহনি দেখে বিরক্তিমাখা কণ্ঠে বলল, তোর এদিকে কি? চোখ বন্ধ করে ঘুমা। তানবীর দাঁত কেলাল। সাদিদ সেদিকে পাত্তা না দিয়ে নীলার দিকে তাকিয়ে বলে উঠল, বলে দিয়েছি, এখন আসো। নীলা মাথা দিয়ে না বুঝাতেই সাদিদ কোষণ রেখে নিজেই এগিয়ে গেল। তাকে সাবধানে টেনে এনে নিজেই কোলে শুইয়ে দিল। নীলা উঠার জন্য চেষ্টা করতেই সাদিদ মৃদু স্বরে ধমকে উঠল। আর তাতেই আদুরে নীলা মুখ ফুলিয়ে অপরদিকে তাকাল। সাদিদ সেটা দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। অতপর নিচু হয়ে নীলার কপালে চুমু দিতেই নীলা চোখ বড় বড় করে তাকাল। সাদিদ সেদিকে পাত্তা দিল না। আরেকটা কোষণ নীলার পেটের পাশে রেখে দিয়ে বাদ দিল। চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন চুপচাপ ঘুমাবে, তাই না বেবি? নীলার উত্তরের আগেই পিছন থেকে তানবীর আবারও হেসে উঠল। এবার তার হাসতে হাসতে পেট ব্যথা হবার জোগাড়। নীলা তার হাসির কারণ কিছুটা অনুমান করতে পারছে, তাই রাগী চোখে মুখে সাদিদের দিকে তাকাল। সাদিদ তার চাহনি দেখে বিরক্তিমাখা গলায় তানবীরকে ধমকাল, এমন আহাম্মকের মতো হাসছিস কেন? আমাকে যে আহাম্মক বলিস, তুই নিজেই তো এক আহাম্মকের সর্দার। নতুবা নিজের হবু বাচ্চার মাকে কেউ বেবি বলে? কয়েকদিন পর তারই তো বেবি হবে। চুপ কর, যত সব ফাউল পোলাপাইন। ও আমার কাছে বেবি আছে আর সব সময় থাকবেও। আমাদের আরও 10টা বেবি হলেও সে আমার কাছে বেবিই থাকবে। বুঝেছিস তুই? সাদিদের কথায় তানবীরের হাসি যেন আরও ডাবল হল। নীলার তো গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। এই ছেলেটা এত নির্লজ্জ কেন? লজ্জাশ্রম একেবারে নেই। সবার এত সব চিন্তার মধ্যে সাদিদ একেবারে নিশ্চিন্ত। সে আবারও নীলাকে ঘুম পাড়াতে ব্যস্ত। তার কাছে এই মুহূর্তে নিজের প্রাণপাখির বিশ্রাম ব্যতীত আর কিছু বড় নয়। অন্য কিছুতে নজর দেওয়ার তার বিন্দুমাত্র সময় নেই। এতদিন পর বাবাকে কাছে পেয়ে ছোট্ট সাদমান শাহেদের কাঁধ থেকে মাথা তুলছে না। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সামনে দাঁড়ানো নিধির চোখজোড়াও জলে চিকচিক করছে। শাহেদ ছেলের পিঠে যত্নে হাত বুলিয়ে দিয়ে নিধির গালেও হাত রাখল। আদরে গলায় ডেকে উঠল, কেমন আছো নিধি? নিধি উত্তরে কিছু বলতে পারল না। ছেলেকে ঝাপটে ধরে নিজের শাহেদের বুকে হেলে পড়ল। শাহেদ নিঃশব্দে হেসে আরেক হাতে তাকেও নিজের সাথে জড়িয়ে নিয়ে রসিকতার স্বরে বলে উঠল, বাওভা, দূরে থাকলে এত মহব্বত, তাহলে তো এখন থেকে দূরেই থাকতে হয়। নিধি মাথা তুলে আস্তে করে শাহেদের বুকে একটা কিল বসাল। শাহেদ হাসতে হাসতেই ভিতরে প্রবেশ করল। এদিক সেদিক তাকিয়ে বলল, আম্মু আব্বু কোথায়? মা নামাজ পড়ছে।
আর বাবা একটু বেরিয়েছে। ঘরে থাকতে থাকতে নাকি শরীরে অসুখের আরও বাসা বাঁধছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাবার শরীর এখন কেমন? 2 দিন আগেও তো বলছিলে ঠান্ডা লেগেছে। আর বলবেন না, বাবার একটার পর একটা লেগেই থাকছে। বাবার কথা তুলতেই নিধির মনটা আবারও খারাপ হল। নীলার ওই ঘটনার পর থেকে আরিফ মাহমুদের শরীরটা যেন নেতিয়ে পড়েছে। শাহেদ সেটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে বলে উঠল, জলদি ব্যাগ গুছিয়ে নাও, বাড়ি যাবে। কি? যা শুনেছ তাই। অযথা দেরি না করে দ্রুত রেডি হয়ে নাও, আমি তোমাদেরকে নিয়েই বাড়ি ফিরব। কিন্তু মা, মায়ের চিন্তা করতে হবে না, সেদিকটা আমি দেখে নিব। এমনিতেই এতদিন একা থেকেছি, দিনগুলো যে কিভাবে পার করেছি সেটা কেবলমাত্র আমি জানি। নিধি তার অভিমান ভরা কথা শুনে ঠোঁট টিপে মৃদু হাসল। মাসখানেক হবে তারা আবারও মিরপুরে চলে এসেছে। বলতে গেলে ইচ্ছে করেই। সাদিদের সেদিনের রেগে কথা বলার পর শায়লা রহমান আর কিছু বলেনি, কিন্তু কথা বলাও এক প্রকার বন্ধ করে দিয়েছিল। কিন্তু হুটহাট নিজের মনকে সামলাতে না পেরে রেগে যেত, সেটা সবার সাথেই। নিধির মন এমনিতেই বাবা বোনের জন্য অস্থির। সে সময়ে শায়লা রহমানের এমন আচরণ মেনে নিতে তার বড্ড কষ্ট হচ্ছিল। তাই শাহেদকে বলে সে তখন নিজেই কয়েকটা দিন বাপের বাড়িতে থাকার জন্য চলে আসে। কেননা সে চায়নি শায়লা রহমান যখন পড়ে বুঝতে পারবে, তখন তার কাছে অপরাধী হয়ে থাকুক। মানুষটা পরিস্থিতিতে পড়ে এমন করলেও নিধিকে সবসময় মেয়ে হিসেবে যত্ন করে রেখেছে। আর সেই কয়েকটা দিন আজ মাসে এসে ঠেকেছে। নিধি নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দিকে এগিয়ে যেতে ধরলে শাহেদ আবারও পিছন থেকে বলে উঠল, বাবা কখন আসবে কিছু বলেছে? না, তেমন কিছু বলে যায়নি। কি জন্য, কোনো প্রয়োজন? আসলে আজ অনেকদিন পর সাদির সাথে কথা হয়েছে। বাবু এবং তোমার কথাও জিজ্ঞেস করছিল। আর যখন বললাম তোমরা বাড়িতে নেই এবং আমি তোমাদেরকে নিতে মিরপুর আসব, তখন বলল মা বাবাকেও যেন তোমাদের সাথে পদ্মলায় নিয়ে যাই। হঠাৎ আম্মু আব্বু কেন? আমিও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বলেনি। বাবা, পাপু কই? চাচ্চু আসবে বাবা, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুন পদ্মলায় যেতে কিছুটা সংকোচবোধ করলেও শাহেদের জোড়াজুড়ির সাথে শেষ পর্যন্ত পেরে উঠল না। সাদিদ তাকে বারবার বলেছে তাদেরকে সাথে করেই যেন নিয়ে আসে, তাই ছোট ভাইয়ের এতদিন পরের একটা আবদার শাহেদ অপূর্ণ রাখেনি। সবার মুখে হাসির রেখা না থাকলেও ছোট্ট সাদমানের মুখে উপচে পড়া হাসি। বাবার কোলে থেকেই সে হাসি মুখে এদিক সেদিক তাকাচ্ছে। কতদিন পর নিজ বাড়িতে পদার্পণ। মিনু এসে দরজা খুলে দিতেই সে চেঁচিয়ে উঠল, মিনু আন্টি, সাদমান এসেছে, সাদমান এসেছে। মিনু তার উত্তেজনায় হেসে ফেলল। সেও চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগল, খালাম্মা খালু যান, দেহান ক্যাডা আইসে, সাদ বাবা আইসে, জলদি আহেন। শায়লা রহমান তার এমন হাঁক ডাক শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসলেন। দরজায় দাঁড়ানো সবাইকে হঠাৎ এভাবে দেখে একটু অবাক হলেও সেটা প্রকাশ করলেন না। সামনে এগিয়ে এসে শাহেদের দিকে হাত বাড়িয়ে সাদমানকে কোলে তুলে নিলেন। সম্পর্কগুলোতে কেমন যেন জোরতা এসে গিয়েছে। এখন চাইলেও আগের মতো হাসিখুশি হওয়া যায় না। তিনি বেশ ইতস্ততবোধ নিয়েই বললেন, কেমন আছেন বেআইন? জি আলহামদুলিল্লাহ আপা, আপনি কেমন আছেন? এই তো কেটে যাচ্ছে দিন। তার এই উত্তরে আবারও নীরবতা ছাপিয়ে গেল। শাহেদ তাদেরকে ফ্রি করতে প্রসঙ্গ পাল্টাল, নিধি, মা বাবাকে এভাবেই বাহিরে দাঁড়া করিয়ে রাখবে নাকি? এমা না, আম্মু আসো, আব্বু তুমিও আসো।
উনারা সোফায় বসতেই নিধি শায়লা রহমানের পাশে এসে নিচু স্বরে বলে উঠল, মা, আপনার শরীরটা এখন কেমন? আছি ভালো। আর কোনো কথা হলো না, সব সম্পর্কগুলোর মধ্যেই যেন জং ধরে গিয়েছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পালিশের ন্যায় জকজকা করা সম্ভব হচ্ছে না। সবাই নিজেদের জোরতা নিয়েই স্বাভাবিকভাবে টুকটাক কথাবার্তা চালিয়ে যেতে লাগল। নিধি বউয়ের দায়িত্ব হাতে নিয়ে সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে লাগল। ট্রে হাতে গরম গরম কফি আর নিমকি নিয়ে বসার ঘরে আসতেই কলিং বেল বেজে উঠল। নিধি সামনে ছিল বিধায় সেন্টার টেবিলের উপর কফির ট্রে রেখে সে নিজেই দরজা খুলতে এগিয়ে গেল। কিন্তু দরজা খুলতেই তার চক্ষু চড়কগাছ। আনন্দ নাকি অন্য কিছুতে, কিন্তু সে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তাকে স্বাভাবিক করতে নীলাই এগিয়ে আসল, বোনকে ঝাপটে ধরে অশ্রুসিক্ত আটকে যাওয়া গলায় ডেকে উঠল, আপনি। এতদিন পর আদরের বোনের কণ্ঠস্বরে সেই আবেগমাখা আপনি ডাকটা শুনে নিধি শব্দ করে কেঁদে উঠল। নিজেও নীলাকে শক্ত করে আঁকড়ে ধরল। তাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে লিভিং রুমে বসা সবাই উত্তেজিত হয়ে কি হয়েছে সেটা দেখার জন্য এগিয়ে এল। অতঃপর নিধির মতন তাদেরও একই অবস্থা। নীলাকে সচোখে দেখতে পেয়ে তারাও ভীষণ অবাক হল। এতগুলো দিন পর প্রিয় মুখগুলো দেখে নীলা ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠল, কাঁদতে কাঁদতে মা বাবার বুকে হেলে পড়ল। অপরদিকে তারাও আপাতত পূর্বেকার সবকিছু ভুলে গিয়ে মেয়েকে সযত্নে বুকে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেল, মা, এতদিন কোথায় ছিলে? বাবা, ক্ষমা করে দাও, তোমাদের সবাইকে আমি খুব কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করে দাও। কাঁদে না মা, এভাবে কাঁদলে বাবা কিন্তু রাগ করবে। নীলা বাবার কথায় এবার হাসল। উপস্থিত সবার মাথায় যেন একঝাঁক প্রশ্নের পাহাড়। সাদিদ সবটা পরখ করে নীলার পাশে গিয়ে দাঁড়াল। তার বাহুতে ধরে সোফায় বসিয়ে দিতে দিতে বলল, বাড়িতে এসেই লাফালাফি শুরু? মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। নীলা রেগে গেল, সবার সামনেও এই ছেলেটা এমন করবে? সাদিদ সেদিকে খেয়াল না করে কিছুটা দূরে দাঁড়ানো মিনুর দিকে তাকিয়ে বলে উঠল, যা তো মিনু, তোর ছোট ভাবির জন্য এক গ্লাস নরমাল পানি নিয়ে আয়, সাথে অরেঞ্জ জুস। মিনু বিনাবাক্য সাদিদের কথায় কিচেন রুমের দিকে এগিয়ে গেল। আর বাকিরা সবাই তো প্রথম থেকেই অবাক, তাহলে আবার কি অবাক হবে? শুধু তাদের চোখে মুখে অজস্র প্রশ্নেরা খেলা করছে। সাদিদ এক পলক সবার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে উঠল, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? সবাই বসো, তারপর বাকি কথা বলছি। নিজেদের উত্তেজনা আপাতত চেপে রেখে তারা সবাই সাদিদের কথায় সোফায় বসল। সাদিদ এক পলক নীলার দিকে তাকিয়ে বলতে শুরু করল, নীলাঞ্জনাকে আমরা রাঙামাটি থেকে খুঁজে পেয়েছি। সে সেখানে কিভাবে গেল এবং কেন গেল সবটাই তোমাদের বলবো, কিন্তু আপাতত আম্মু আব্বুর উদ্দেশ্য আমার কিছু কথা রয়েছে। সাদিদ এতটুকু বলে থামল। আরিফ মাহমুদ এবং শায়লা রহমানের দিকে তাকাতেই দেখতে পেল তারাও প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকিয়ে রয়েছে। অতঃপর সাদিদ বলল, সামাজিকভাবে আমাদের বিয়ের কথাটা সবার কাছে গোপন থাকলেও পরিবারের সবার কিন্তু অজানা নয়। তাই আজ এমনকি এই মুহূর্ত থেকে নীলাঞ্জনাকে আমি এই বাড়িতে আমার সাথে রাখতে চাই। আপনাদের উত্তর বলার আগেই বলে রাখছি, এতে আপনাদের অমত থাকলেও আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমার বউ এবার থেকে আমার সাথেই থাকবে। নীলার বাবা মা চমকিত ভাব নিয়েই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ছেলেটা কি তাদের কাছে অনুমতি চাইছে নাকি শান্ত গলায় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে তারা সেটাই বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে মিনু সাদিদের বলা কথা অনুযায়ী নীলার জন্য জুস আর পানি নিয়ে আসল। নির্লজ্জ সাদিদ সবার সামনেই নীলার মুখের সামনে পানির গ্লাস ধরে বলল, নাও। নীলা সাথে সাথেই মাথা নিচু করে নিয়েছে।
আর সবাইকে বাদ দিল ও আম্মু আব্বু এমনকি সাদিদের মা বাবা এখানে উপস্থিত। তাদের সামনেও কি এই ছেলেটা একটুখানি লজ্জা বজায় রাখবে না? নীলার মন মস্তিষ্ককে চলা কথাগুলো মনেই রইল, আর অপরদিকে সাদিদ তাড়া দিচ্ছে। কি হলো, খাও পানিটা, আমার হাতে দিন। সাদিদের হয়তো কিছু একটু মায়া হলো, তাই নিজের নির্লজ্জতাটাকে একটু সাইডে রেখে পানির গ্লাসটা নীলার হাতে তুলে দিল। উপস্থিত সবাই অবাক চাহনিতেই তাদের দিকে তাকিয়ে, কিন্তু কি যে জিজ্ঞেস করবে সেটাও তাদের বুঝে আসছে না। শুধু কিছু যে একটা অস্বাভাবিক এটা তাদের চোখেও বেশ লাগছে, কিন্তু সেটা কি, এটাই তারা বুঝে উঠতে পারছে না। এখন জুসটা শেষ করো। নীলা আর চোখে সবার দিকে একবার তাকাল। অর্ণব তানবীর ব্যতীত সবার চোখে মুখেই প্রশ্ন। সে নিজের অস্থিরতা চাপাতে নিঃশব্দে জুসের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিল। সেটা দেখে সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শায়লা রহমান আর নিজের অস্থিরতা চাপিয়ে রাখতে পারল না, তাই বলেই ফেললেন, এসব কি হচ্ছে, একটু বলবি সাদি? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এতদিন পর তুই বাড়ি ফিরলি, সাথে আবার নীলাকে নিয়ে, কিন্তু তোদের আচরণ যেটা হওয়া উচিত হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। আহা শায়লা, উত্তেজিত হচ্ছ কেন? বাচ্চাগুলো কতদিন পর নিজ বাড়িতে ফিরেছে, ওদেরকে একটু সময় দাও। সাদিদ পাশে বসা নীলার দিকে তাকাল। নীলার মলিন মুখটার দিকে তাকিয়ে একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে একে একে সব বলতে শুরু করল। সাদিদ যত বলছে তাদের বিস্ময়ের পর্যায় যেন আরও বেড়ে উঠছে। নিধি মুখে হাত চেপে ধরেছে। ইমরান যে জেদের বশে এমনটা করতে পারে সেটা তার ধারণার বাহিরে। নীলার থেকে তাকে কখনো কম মনে করেনি। তাদের ভাই নেই বিধায় ইমরানকেই সে সবসময় ভাইয়ের আদর দিয়ে এসেছে। আর সেই কিনা আজ তার পিচ্চুর এত বড় ক্ষতি করতে পারল। হামিদুর রহমান রাগে উত্তেজিত হয়ে বসা থেকেই হুঙ্কার ছাড়লেন, শাহেদ, তানহার বাবাকে ফোন লাগা। বল তার বেয়াদব মেয়েকে নিয়ে এখানে হাজির হতে। এতটা অমানুষ কিভাবে আমার বোনের ঘরে তৈরি হলো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আর এই মেয়েটাকেই কিনা আমি নিজের সাদির জন্য বউ করতে উঠে পড়ে লেগেছিলাম। শায়লা রহমানের কথা শুনে নীলা এবার মাথা উঁচিয়ে তার দিকে তাকাল। শায়লা রহমানের কথাটা নীলার বুঝতে অসুবিধা হলেও উপস্থিত সবার কাছে সেটা পরিষ্কার। সাদিদ নিজের রাগ চেপে গম্ভীর মুখে মাথা নিচু করে রয়েছে। তার ভাবতেও অবাক লাগে সবকিছু জানার পরও তার মা কি সব পাগলামি করেছিল। নীলাকে এই ভাবনাচিন্তা থেকে বের করতে শায়লা রহমানই এগিয়ে আসলেন। নীলার পাশে বসে তার হাত দুটো নিজের মুঠিতে নিয়ে অপরাধী কণ্ঠে বলতে শুরু করলেন, আমাকে মাফ করে দিস মা, কিন্তু কি করব বল? সন্তানের কষ্টের সামনে মায়েরা বড্ড স্বার্থপর। তাই তো নিজের ছেলের এই কষ্টভরা মুখটা সহ্য করতে না পেরে তানহাকে ছেলের বউ করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস কর, সেটা আমি নিজে প্রথমে সামনে আনেনি। হেনা বলল তানহা নাকি সাদিকে ভীষণ পছন্দ করে। এখন যদি তার সাথে সাদির বিয়েটা দিয়ে দেয় তাহলে আমার ছেলেটা তোর শোক কাটিয়ে উঠতে পারবে। আমিও ছেলের শোকে দিশেহারা হয়ে প্রস্তাবে রাজি হয়ে যাই। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। শায়লা রহমানের গলা ধরে এসেছে। তিনি শাড়ির আঁচল মুখে চেপে ধরেছে। নীলা তাকে সান্ত্বনা দিতে পারছে না। সে সাদিদের সাথে তানহার বিয়ের কথাবার্তা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। নিজের কানকেই তার বিশ্বাস হচ্ছে না। আল্লাহ না করুক মায়ের পাগলামিতে বাধ্য হয়ে যদি সাদিদ বিয়েতে রাজি হয়ে যেত, তাহলে নীলা কি করত? সেটা ভাবতেই নীলার বুকে চাপ সৃষ্টি হচ্ছে। সাদিদ সেটা মুহূর্তেই টের পেয়ে খানিকটা গম্ভীর স্বরে বলে উঠল, প্লিজ মা, এখন এইসব বন্ধ করো।
পাখির অবস্থা ভালো না। সাদিদ তাকে থামিয়ে সামনে থেকে পানির গ্লাস নিয়ে নীলাকে কয়েক চুমুক পানি খাইয়ে দিল। নীলা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিদ আলতো করে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকব? নীলা কিছু মুহূর্ত চুপ থেকে নিচু স্বরে মাথা নাড়িয়ে না করল। সবকিছু স্বাভাবিক দেখে সাদিদ বলল, যা কিছু ব্যবস্থা নেবার সব আমি করব। আমার পাখির এক একটা কষ্টের ভাগ তাদেরকে ডাবল আকারে ফিরিয়ে দিব। তাই এই নিয়ে তোমাদের কারো উত্তেজিত হতে হবে না। কিন্তু এই মুহূর্তে ওর রেস্টের প্রয়োজন। এই অবস্থায় এতটা পথ জার্নি করে এসেছে। তাই আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। সাদিদ কথাটুকু বলে আবারও আরিফ মাহমুদের উদ্দেশ্য বলল, বাবা, যদিও আমি নিজের মতামত জানিয়েছি, কিন্তু আপনাদের কি এই নিয়ে কোনো আপত্তি রয়েছে? আমরা আর কি বলবো? এখনো সবকিছু বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমার মেয়েটা কি অবস্থায় ছিল, আর আমরা তাকে কতটা ভুল বুঝে দিনগুলো পার করেছি। আমাদের তো এখানে বলার মতো কোনো মুখ পর্যন্ত নেই বাবা। যখন নীলাঞ্জনার আমাদের সবাইকে ভীষণভাবে প্রয়োজন ছিল, তখন সামান্য একটা চিঠির উপর ভিত্তি করে আমরা মেয়েটাকে ভুল বুঝেছি। এত বছর যাবৎ মেয়েটাকে দেখে এসেও খারাপ পরিস্থিতিতে পড়ে তার উপর বিশ্বাস রাখতে পারিনি। আমরা যে তোমার কাছে ঋণী। বাবা মা হয়েও আমরা তাকে ভুল বুঝে গিয়েছি। অথচ তুমি তাকে সবার ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করেছ। তার প্রতি তোমার ভালোবাসা বিশ্বাস অসীম। তাই নিজের অধিকার হোক আর অন্য কিছু, নীলাঞ্জনার সব দায়িত্ব তুমি নিতে পারবে। আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে বেশি ভালো থাকবে, কেউ তাকে তোমার থেকে বেশি যত্নে রাখতে পারবে না। বাবার মুখে এমন আবেগপ্রবণ কথা শুনে নীলা উঠে দাঁড়াল। ধীর পায়ে হেঁটে গিয়ে বাবার পাশে বসে তার বুকে মাথা রাখল। আরিফ মাহমুদও মেয়েকে পরম যত্নে বুকে আগলে ধরল। সাদিদ ঘাড় ঘুরিয়ে মহিলা সমিতিকে লক্ষ্য করল। প্রথমে হঠাৎ করে নীলাকে দেখে তারা বিষয়টা এতটা খুঁটিয়ে না দেখলেও এখন যে লক্ষ্য করবে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। তার ধারণা ঠিক। শায়লা রহমান, নার্গিস খাতুন, নিধিসহ তার বাবা পর্যন্ত চিন্তিত মুখে নীলার হালকা উঁচু পেটটার দিকে তাকিয়ে রয়েছে। সাদিদ গলা কেশে নীলার উদ্দেশ্য বলল, নীলাঞ্জনা, আর কান্নাকাটি নয়। পরে মাথা ব্যথা শুরু হবে। সাদিদের কথায় নীলা চোখ মুছে বাবার বুক থেকে মাথা তুলল। সাদিদ সেটা দেখে বলল, কষ্ট করে একটু উঠে দাঁড়াতে পারবে? নীলার সাথে সাথেই সাদিদের মুখের দিকে তাকাল। তখন বাবার কথায় আবেগের বশে প্রায় দৌড়ে আসলেও এখন সাদিদের কথার মানেটা তার বোধগম্য হচ্ছে। সে ভয়ার্ত চেহারায় একবার আর চোখে সবার দিকে তাকিয়ে সাদিদের মুখের দিকে তাকাল। আর নিঃশব্দে মাথা নাড়িয়ে না করল। সাদিদ নিজের কথায় অনড়। তাই আবারও বলল, কিন্তু এবার বেশ গম্ভীর স্বরে। তাই নীলার আর অবাধ্য হবার সাহস হল না। সে আস্তে ধীরে উঠে দাঁড়াতেই সাদিদ এসে তার পাশে দাঁড়াল। নীলার বাহুতে ধরে এক হাতে তাকে নিজের সাথে হালকা করে জড়িয়ে নিয়ে সবার উদ্দেশ্য বলে উঠল, এই সন্তানের বাবা আমি, তাই নীলাঞ্জনার কাছে কেউ যেন এই বাচ্চার পিতৃ পরিচয় জানতে না চায়। তাকে এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে না ফেলার জন্য সকলের নিকট অনুরোধ। সাদিদের কথা সকলের কর্ণকোহরে পৌঁছাতেই তাদের মুখগুলো দেখার মতন অবস্থা হল। নীলা তো সেই প্রথম থেকেই মাথা নিচু করে রয়েছে। এখন যেন থুতনি একেবারে বুকের সাথে লেগে যাওয়ার অবস্থা। লজ্জা অস্বস্তি সবকিছু মিলিয়ে তার অবস্থা নাজেহাল। কিন্তু সাদিদ বরাবরের মতোই ভীষণ শান্ত। উপস্থিত সবাই কিছুটা মুহূর্ত নীরবতায় কাটিয়ে ধীরে ধীরে নিজেদেরকে সামলিয়ে নিতে লাগল। সমাজের চোখে না হলেও তাদের কাছে সাদিদ নীলার মধ্যকার সম্পর্ক পরিষ্কার।
তাই এই নিয়ে কিছু বলে নিজেরা আর লজ্জায় পড়তে চাইল না। সম্পর্ক যেহেতু বৈধ, তাহলে এখানে তারা আর কি বলতে পারে? আর বিষয়টা যথেষ্ট সেনসিটিভ, তাই তারা এই নিয়ে আর বেশি ঘাটল না। সবার মুখেই এতক্ষণ পর হাসির রেখা ফুটে উঠল। দুই মা এসে নীলার কপালে চুমু খেয়ে আদর দিল। শাহেদ এসে ভাইকে কংগ্রাচুলেশন জানাল। একে সবাই নীলাকে আদর দিল। এতদিনের নিস্তেজ হয়ে যাওয়া পরিবারে আজ হঠাৎ করেই যেন আনন্দের বন্যা বয়ে যেতে লাগল। তারা সকলেই এটা স্বীকার করতে প্রস্তুত যে নীলা কেবল সাদিদের প্রাণ নয়, তাদেরও প্রাণ। তাই তো তার পায়ের কদম ঘরে পড়তেই তাদের দুঃখভরা জীবনে এত আনন্দ এসে উপচে পড়ল। সবার সাথে আরও কিছু আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সাদিদ সাবধানে নীলাকে উপরে নিয়ে উঠল। রুমের সামনে যেতে যেতেই বলল, খুব কষ্ট হয়েছে জান, আমি কালকেই আমাদের রুম নিচে শিফট করে ফেলব। নীলা নিশ্চুপ রইল, কেননা তার সত্যিই উপরে উঠতে ভীষণ কষ্ট হয়েছে। তাই সাদিদের সিদ্ধান্তে আর অমত পোষণ করল না। সাদিদ তাকে নিয়ে নিজের রুমে পৌঁছাতেই নীলার চোখজোড়া ঝাপসা হয়ে গেল। দেয়ালগুলো কেবলমাত্র নীলার ছবিতে পরিপূর্ণ। এ যেন নীলাঞ্জনা নামক আরেকটা গ্রহ। নীলা ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। কি, এতটা কেন ভালোবাসেন? সাদিদ ঠোঁটের কোণে হাসি নিয়ে নীলার কপালের একপাশে চুমু খেল। বিছানায় বসিয়ে দিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসল। উঁচু পেটটাতেও ভালোবাসার উষ্ণ চুম্বন একে দিয়ে বলল, বাঁচার জন্য নিজের প্রাণকে যে ভালোবাসতে হয়। আর আমার প্রাণ নামক সুখপাখিটা যে এই নীলাঞ্জনা নামক রমণীর খাঁচায় বন্দী, তাই ভালো না বেশি উপায় আছে? নীলার চোখে অশ্রুকণারা এসে ভিড় জমাল। সে অশ্রুমাখা চোখেই হাসল। সাদিদও মৃদু হেসে তার গালে হাত রাখল। আদুরে স্বরে বলল, সত্যি করে বলো তো, খুব বেশি ক্লান্ত লাগছে? না, খুব বেশি নয়, একটু একটু। ফ্রেশ হতে চাও? হ্যাঁ, একেবারে গোসল করে নিব, শরীরটা কেমন যেন করছে। শাওয়ার না নিলে ভালো লাগবে না। আচ্ছা, তোমার যেভাবে ভালো লাগে। তুমি একটু বসো, আমি যাব আর আসব। নীলা চুপচাপ বিছানায় বসে রইল। আর সাদিদ আলমারি থেকে টাওয়েল নিতে নিতেই পকেট থেকে ফোন বের করে কাউকে উদ্দেশ্য করে কল লাগাল। কত দূর? স্যার, অলমোস্ট চলে এসেছি, 20 মিনিটে চলে আসব। ওকে, রাখছি তাহলে। সাদিদ ফোন রেখে নীলার দিকে এগিয়ে আসল। তাকে সাবধানে ওয়াশরুমের সামনে নিয়ে যেতেই নীলা বলে উঠল, চলবে, বাকিটা আমি যেতে পারব। সাদিদ তার কথাটা শুনেও একেবারে না শোনার মতো করে নিজে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করল। ভালোভাবে ফ্লোরটা দেখে নিয়ে নীলার উদ্দেশ্য বলল, বাথটাবে পারবে? হ্যাঁ, এখনো তো বাবুর বেশি দিন হয়নি, এখন পারা যাবে। আচ্ছা, তাহলে চলো। সাদিদের ওয়াশরুমের বাথটাবটা ডাবল সাইজের, তাই নীলার আরাম করে বসতে কোনো সমস্যা হল না। কিন্তু সাদিদকে এখনো যেতে না দেখে নীলা বলল, আপনি যাওয়ার সময় দরজাটা চাপিয়ে যেন। সাদিদ এবারও তার কথার প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু নিঃশব্দে নিজের শার্টের বোতামগুলো খুলতে লাগল। নীলা চোখ বাঁকিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সাদিদের ভাবসাব সে ঠিক ঠাহর করতে পারছে না। সাদিদ নীলাকে ওয়াশরুমে রেখেই আবারও রুমে গেল এবং মিনিট খানেকের মধ্যেই ড্রেস পাল্টে অফ হোয়াইট একটা 3/4 পরে আবারও ওয়াশরুমে আসল। নীলাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সাদিদ নিজেও বাথটাবে আসল। নীলা চোখজোড়া মুহূর্তেই বড় বড় করে তার দিকে তাকাল। এ কি, আপনি এখানে কি করছেন? জান বলছি। সাদিদ এবার নীলার ঠোঁটে আঙুল চেপে তাকে চুপ করিয়ে দিল।
অধিকারে পরিপূর্ণ স্বাভাবিক কণ্ঠে বলল। চুপ। আর একটা কথাও নয়। শুধু আজ নয়। বাবু যতদিন না আসছে, আর তুমিও যতদিন না পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হবে ততদিন একা একা গোসল করার চিন্তা ভুলেও করবে না। আমি নিজ হাতে তোমাকে গোসল করিয়ে দিব। কি? নীলার চোখজোড়া পূর্বের থেকে যেন আরো বড় আকার ধারণ করল। সাদিদ তার চাহনি দেখে এবার মৃদু স্বরে হেসে উঠল। তুমি জানো কি, এমন করে চোখ বড় করে তাকালে তোমাকে যে একদম কার্টুনের মতো লাগে। মোটেই না। আর একদমই হবে না। আমি এটা মানব না। চুপচাপ বাহিরে যান, নতুবা আমি গোসলই করব না। পাখি, মায়ের চলবে কিন্তু। যা বলছি সেটাই। ঈশোস না। যান প্লিজ। আমার কোনো সমস্যা হবে না। আমি কি একবারও তোমার সমস্যা জানতে চেয়েছি? এমন করছেন কেন? আমি। সাদিদ তাকে বলতে না দিয়ে আবারও ঠোঁটজোড়া আঙুল দিয়ে চেপে ধরল। নীলা বুঝে গিয়েছে এই ঘাটতারা ছেলের সাথে সে কথা বলে পারবে না। কিন্তু এভাবে গোসলও যে সম্ভব নয়। সাদিদ তার কামিজে হাত দিতেই নীলা সাদিদের হাতের উপর নিজের হাত রাখল। মাথা নিচু করে অনুরোধের কণ্ঠে বলল, প্লিজ আপনি যান। আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার হবে। তোমাকে এখানে একা রেখে আমি একদণ্ড শান্তি পাব না। তার থেকে এটাই কি উত্তম নয়? সাদিদ নীলার উত্তরের আর অপেক্ষা করল না। আস্তে ধীরে কামিজটা খুলে দিল। সাদিদ পুরোপুরি স্বাভাবিক আচরণ করলেও নীলার অবস্থা কাটেল। এতদিন পর সাদিদের স্পর্শ শরীরে পড়তেই সে যেন আরও চুপসে গিয়েছে। লজ্জায় কুকড়ে গিয়ে জড়সড় হয়ে বসে রয়েছে। আরে কি হলো? হাত এভাবে শক্ত করে রাখলে কিভাবে হবে? হাত সরাও। আপনি বাহিরে যান প্লিজ। আমার কেমন কেমন যেন লাগছে। সাদিদের মাথায় এবার দুষ্টুমি চেপে বসল। সে নীলার উন্মুক্ত ঘাড় থেকে কাঁধে আঙুল দিয়ে স্লাইড করল। নীলা চোখ বন্ধ করে একপাশে ঘাড় কাত করে নিল। সাদিদ নীলার দিকে খানিকটা চেপে এসে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়াল। অতপর গলার আশেপাশে এবং উন্মুক্ত বাহুতে। নীলা শিহরণ সহ্য করতে না পেরে সাদিদের উন্মুক্ত পিঠে নখের আঁচড় বসাল। সাদিদ ব্যথা পেলেও সহ্য করে নিল। অসংখ্য উষ্ণ পরশ দিয়ে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কেমন কেমন লাগে? আদর আদর পায়? নীলা প্রচণ্ড লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার কি কথার পরিবর্তে এই দুষ্ট ছেলেটা কি অর্থ বের করল? নীলার এমন অবস্থা দেখে সাদিদ আর কিছু বলল না। চুপচাপ সরে এসে আবারও নিজের কাজে মনোযোগী হল। নীলার আর কিছু বলার সাহস হল না। নতুবা আবার না জানি এই ছেলে কি করে বসে। তাকে এসব ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ ভরসা করা যায় না। ভীষণ জোরতা নিয়ে নীলা চুপচাপ বসে রয়েছে। আর সাদিদ একধানে তার চুলে শ্যাম্পু লাগাচ্ছে। সাদিদ নিজেও নীলার অবস্থা বুঝতে পারছে। কিন্তু তারপরও নীলাকে এই অবস্থায় একা ফেলে যাবার সাহস সাদিদের হচ্ছে না। মনের ভেতর কেমন যেন একটা ভয় ঢুকে গিয়েছে। নীলাকে হারিয়ে ফেলার ভয়, যা আর কখনো দূর হবে কিনা সেটা নিয়ে সাদিদ ভীষণ সন্দিহান। সাদিদ বেশ যত্ন নিয়ে নীলার মাথায় শ্যাম্পু ঘষে। আরাম পেয়ে নীলার ঘুম চলে আসছে। সাদিদ নীলার অবস্থা দেখে হেসে ফেলল। দুষ্টুমি করে বলল, বাবাইয়ের আম্মু, আর একটু অপেক্ষা করেন। রুমে গিয়ে কম্বলের নিচে আরাম করে ঘুমাবেন। নীলা নিজেও চোখ খুলে মুচকি হাসল। এতক্ষণও তো ঠিক ছিল। কিন্তু এখন সাদিদের হাতে লুফা দেখেই নীলা মিনমিনিয়ে বলল, বাকিটা আমি করি। চুপচাপ বসে থাকো। তোমাকে সর্দারি করতে বলেছি? দেন না। কেন? আমি করলে সমস্যা কি?
নাকি আমি লুফার ব্যবহার জানি না? কোনটা? আমি কিন্তু এবার চলে যাব। আর আমি কি বসে বসে দেখব নাকি? পাখি, বিরক্ত করো না তো। এতক্ষণ পানিতে থাকলে তোমার আবার ঠান্ডা লেগে যাবে। বিরক্ত আমি করছি? বিরক্ত তো আপনি আমাকে করছেন। তাই হলেও আমার কিছু করার নেই, সহ্য করতে হবে। নীলা মুখ ফুলিয়ে বসেছে। এই ফাজিল ছেলেটা তার কোনো কথা শুনে না। সাদিদ নীলার গোমরামুখ চেহারা দেখে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। কিন্তু উন্মুক্ত বুকে পেটে সাদিদের হাতের স্পর্শ পড়তেই নীলা আর রাগ ধরে রাখতে পারল না। লজ্জায় তার মুখ রক্তিম বর্ণে পরিণত হল। কিন্তু সাদিদের আজ সেদিকে কোনো খেয়াল নেই। প্রাণপাখির লজ্জায় রক্তিম মুখশ্রীতে যে সাদিদ এতদিন মুগ্ধ হতো সেদিকে তার আজ মন নেই। আর না আছে নীলাকে এই অবস্থায় দেখেও চোখে কোনো নেশালো ঘোর। ঘোরের পরিবর্তে সাদিদের চোখজোড়া যে আজ ঝাপসা হয়ে যাচ্ছে। কামিজের উপর দিয়েই নীলার শুকিয়ে কাঠ হওয়া শরীরটা সাদিদ বুঝতে পেরেছিল। কিন্তু এখন এই উন্মুক্ত অবস্থাতে ভেসে ওঠা হাড়গুলোতে যখন নিজের হাত দিয়ে স্পর্শ করছে সাদিদ নিজেকে আর সামলাতে পারছে না। সে ঠোঁট কামড়ে ধরে আছে, কিন্তু বেশিক্ষণ পারল না। আচমকাই সে নীলাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। উন্মুক্ত পিঠে আদুরেভাবে হাত বুলিয়ে দিয়ে মাথায় গুটি কয়েক চুমু দিল। নীলা প্রথম থেকেই অবাক, তাই এখনও একই অবস্থায় রয়েছে। সাদিদ কিছু বলল না, শুধু নিঃশব্দে নীলার ভেজা ঘাড়ে নিজের ভেজা চোখগুলো খুবই গোপনে মুছে নিল। অতপর আবারও নিজের কাজে মনোযোগী হল। সম্পূর্ণ গোসল শেষ করিয়ে সাদিদ নিজে প্রথমে বাথটাব থেকে নেমে নীলাকে সাবধানে নামিয়ে আনল। নিজের সাদা বাথরাবটা নীলার শরীরে পেঁচিয়ে দিয়ে মাথায় আরেকটা শুকনো টাওয়েল পেঁচিয়ে দিল। সাদিদের বাথরাবটা নীলার গোড়ালি পর্যন্ত এসে ঠেকেছে। পুরোই কিউটের ডিব্বা লাগছে নীলাকে। কিউটি পায়। নীলা হাসতেই সাদিদ তার গালগুলো টেনে দিল। নীলা কপাল কুঁচকে তাকাতেই সাদিদ ঝুঁকে এসে তার দুই গালে চুমু খেল। নীলা এবার লজ্জায় মাথা নুইয়ে নিল। নিজের শরীর ভেজা থাকায় সাদিদ আর রুমে আসল না। শুধু নীলার উদ্দেশ্য বলল, চুপচাপ বিছানায় গিয়ে বসবে, আমি 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসছি। সাদিদ ঠিক 2 মিনিটের মাথায় ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসল। নীলার জন্য সে খুবই দ্রুত সবকিছু করে নিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে নীলা সেদিকে তাকাল। সাদিদকে শুধু টাওয়েল পরে বেরিয়ে আসতে দেখে বরাবরের মতোই বেশ লজ্জা পেল। নীলার লাল টমেটোওয়ালা মুখটা দেখে সাদিদ হাসতে হাসতে এগিয়ে আসল। নীলার চুলে পেঁচিয়ে রাখা টাওয়েলটা খুলে নিয়ে বলল, বউটা এখনো এত লজ্জা কিভাবে পায়? বাচ্চার মা হয়ে যাচ্ছে অথচ এখনো তার লজ্জা শেষ হয় না। এই লজ্জার সমাপ্তি কোথায়? নীলা মাথাটা আরো নিচু করল। লজ্জায় সাদিদের কথার বিপরীতে আর কিছু বলতে পারল না। সাদিদের ফোনে কল আসাতে সে এক হাতে নীলার চুল মুছিয়ে দিতে দিতেই কল রিসিভ করল। হ্যাঁ বলো স্যার, আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। করিম চাচার কাছে ব্যাগগুলো দিয়ে দাও, আর তাকে বলে দিও আমার রুমে কাউকে দিয়ে সেগুলো পাঠিয়ে দিতে। সাদিদ ফোন রাখার কিছু সময়ের মধ্যেই দরজায় মিনুর ডাক পড়ল। তাই সাদিদ উঠে দাঁড়িয়ে কাভার্ড থেকে ট্রাউজার আর টি-শার্ট নিয়ে পরে নিল। অতপর দরজা খুলে তার হাত থেকে ব্যাগগুলো নিয়ে দরজা লাগিয়ে আবারও নীলার কাছে এগিয়ে আসল। বেবি, দেখো তো সাইজগুলো তোমার ঠিক আছে কিনা। এসব কি? তোমার প্রয়োজনীয় কিছু কাপড়। আপনি আবার এসবের ব্যবস্থা কখন করলেন? আমার পাখির যে এসবের প্রয়োজন হবে সেটা কি আমাকে বলে দিতে হবে? নীলা নিজের বোকামিতে হাসল। এই মানুষটা যে নীলার থেকেও তার প্রয়োজনগুলো বেশি চিন্তা করে সে কিভাবে এটা ভুলতে পারে? আমি নিজে যাওয়ার সময় পাইনি।
আপাতত এগুলো থেকে একটা পরে নাও, আমি গিয়ে দেখে শুনে আবার নিয়ে আসব। এমা না, এখানেই এতগুলো, আর লাগবে না। সাদিদ নীলার জন্য অনেকগুলো লং জামা নিয়ে এসেছে। নীলা তার মধ্যে থেকে সাদা আর হালকা পিঙ্কের একটা সুতি জামা পরে নিল। নীলার সত্যিই ভাবতে অবাক লাগে সাদিদ এতদিকে কিভাবে খেয়াল রাখতে পারে। প্রেগন্যান্সিতে যেন নীলার কোনো সমস্যা না হয় সেটা ভেবেই সাদিদ ড্রেস বাছাই করেছে। সবগুলোর সাইজ নীলার বর্তমান শরীরের মাপ অনুযায়ী একেবারে সঠিক। আগের ড্রেসটা পরে যেমন অস্বস্তি হচ্ছিল এখন আর তেমনটা একবারেই হচ্ছে না। লুজ হওয়াতে পরে ভীষণ আরাম পাচ্ছে। নীলা একপলক মুগ্ধ দৃষ্টি সাদিদের দিকে তাকাল। সাদিদ এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, তাই চোখাচোখি হয়ে গেল। এতক্ষণে যেন সাদিদের একটু শান্তি লাগছে। প্রাণপাখিটাকে দেখতে এখন ফ্রেশ ঝলমলে লাগছে। শুকনো ভাবটা তো এত দ্রুত কেটে ওঠার নয়, কিন্তু নির্জীব ভাবটা যেন আর নেই। সাদিদ এগিয়ে এসে হাত দিয়ে নিজেই নীলার চুলগুলো আঁচড়িয়ে দিল। ভেজা বিধায় আর চিরুনি ব্যবহার করল না। মাথায় ওড়নাটা দিয়ে নীলার মুখটা আজলা ভরে ধরল। কপালে দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিয়ে মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, জীবনটাকে আবারও সতেজ করে তোলার জন্য সাদিদ তার প্রাণপাখির কাছে কৃতজ্ঞ। চলবে।